গুড আফটারনুন। তোমরা আশা করি পড়াশোনা বেশ শুরু করেছো এবং এগিয়ে চলেছো। আজ আমি তোমাদের প্রিলিমিনারির জন্য প্রায় 200 থেকে 250টি প্রশ্ন আলোচনা করব। প্রথমে দেখো 50টা করে প্রশ্ন আছে। অ্যাকাউন্ট থেকে 50টা কোশ্চেন আছে, হিস্ট্রি থেকে 50টা কোশ্চেন আছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে কোশ্চেন 50টা আছে, জিওগ্রাফি থেকে 50টা। এইভাবে আমি 50টা করে তৈরি করেছি। আজকের বিশেষ প্যাকেজটার জন্য আজ শনিবার, ঠিক আছে, আজকে আমাদের ছুটির দিন, ঠিক আছে। তো আজকে প্রায় 200 থেকে 250টা প্রশ্ন এখানে আমার রয়েছে, প্রায় 35 পৃষ্ঠা জুড়ে রয়েছে। বিশেষ বিশেষ প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি কিছু আলোচনা করেছি অলরেডি, তার মধ্যে যে প্রশ্নগুলো আসে পরীক্ষাতে সেই প্রশ্নগুলো আমি দিচ্ছি। তোমরা এই ভিডিওটাকে বলবো না, এই চ্যানেলটাকে খুব সিরিয়াসলি নাও, কারণ এটা সম্পূর্ণ ডেডিকেটেড টু ডাইরেক্ট এন্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিস। ওকে, সো নাও আমরা শুরু করি। The first question is, a company is defined under Companies Act 1913 in section. আগের দিন আমি বলেছিলাম যে কত নম্বর সেকশনে কোম্পানি ডেফিনিশন দেওয়া আছে। কোম্পানির ডেফিনিশন দেওয়া আছে 2 ক্লজ 20 তে। আগে ভিডিওতে দেখবে কোম্পানির ডেফিনিশন কততে দেওয়া আছে। কোম্পানির ডেফিনিশন বিভিন্ন কাইন্ডস অফ কোম্পানি আছে, সেখানেও আমি আলোচনা করেছিলাম যে কোম্পানির ডেফিনিশনটা আছে তোমার 220 তে। আর আমরা কিছু আলোচনা করেছিলাম 221 আলোচনা করেছিলাম। হ্যাঁ, কোম্পানি গ্রান্টেড বাই শেয়ার হচ্ছে 222। আর আরেকটা আলোচনা করেছিলাম 285। আর স্মল কোম্পানি ছিল, এটা স্মল কোম্পানি। 292 হচ্ছে তোমার আনলিমিটেড কোম্পানি, ঠিক আছে। এটা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার, আর এটা কোম্পানি লিমিটেড বাই গ্রান্টেড। এই 4 ধরনের যে কোম্পানি আলোচনা করেছিলাম এটা স্মল কোম্পানি। আরেকটা যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, যেখানে একটা স্মল কোম্পানি ছিল। স্মল কোম্পানি কোনগুলো? স্মল কোম্পানির ডেফিনেশনে যেটা তোমাদের ছিল, ডেফিনেশন ছিল যে যাদের যাদের তোমার পেড আপ শেয়ার ক্যাপিটাল 4 কোটি, হ্যাঁ 4 কোটি, আর টার্ন ওভার হচ্ছে তোমার 40 ক্রোর। এটা ছিল ফরেন, এটাকে স্মল কোম্পানি বলা হতো। কিন্তু বর্তমানে এই মাসেই এমসিএ একটা নোটিফিকেশন করেছে। এমসিএ সাইটটা খুলে দেখে নেবে, এটা নোটিফিকেশন করছে স্মল কোম্পানির ডেফিনেশনটা পাল্টে গেছে এই মাস থেকে, মানে ফ্রম দিস ডিসেম্বর মাস। ওকে, এটা একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই অ্যামেন্ডমেন্টে বলেছে স্মল কোম্পানি হবে, হ্যাঁ তোমার হচ্ছে পেড আপ শেয়ার ক্যাপিটাল 10 ক্রোর, আর হচ্ছে 100 ক্রোর হচ্ছে টার্ন ওভার, ঠিক আছে। এইটা হচ্ছে এই মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ না এটা ডিসেম্বরে চেঞ্জ হয়েছে, তো জানুয়ারি মাস হয়ে গেছে আজকে 3 তারিখ জানুয়ারি মাসে। তো ডিসেম্বর মাসের প্রথম দিকে একটা নোটিফিকেশন বেরোয়, সেখানে 10 কোটি এবং 100 কোটি করা হয়েছে এটাকে, ঠিক আছে। এটাকে মনে রাখবে। এইগুলো ছোট ছোট জিনিসগুলো তোমাদের পরীক্ষাতে আসছে, আমি দেখেছি খুব ইজি প্রশ্ন করা হয়। আমি প্রশ্নটা সিরিয়াসলি কতগুলো প্রশ্ন দেখছিলাম, তোমার প্রিলিমসের প্রশ্নগুলো দেখছিলাম, এত ইজি প্রশ্ন হয়, মানে আমার তো বলার কিছু নেই, মানে খুব ইজি প্রশ্ন হয়। Which of the following is not a statutory book? আগের দিন আলোচনা করেছেন স্ট্যাচুটরি বুক। এই দেখো, রেজিস্টার অফ মেম্বার স্ট্যাচুটরি বুক, রেজিস্টার অফ চার্জেস স্ট্যাচুটরি বুক, রেজিস্টার অফ ডাইরেক্টর হচ্ছে স্ট্যাচুটরি বুক, কিন্তু এটা স্ট্যাচুটরি বুক নয়, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে সি অ্যান্সার। এটা হচ্ছে সি অ্যান্সার। অ্যানুয়াল রিটার্ন ইজ প্রিপেয়ার্ড আন্ডার সেকশন, অ্যানুয়াল রিটার্ন প্রিপেয়ার হয় আন্ডার সেকশন 92। এই 92 তে বলা আছে যে এজিএম হওয়ার 60 দিনের মধ্যে আরওসি কে কি করতে হবে? অ্যানুয়াল রিপোর্ট জমা দিতে হবে। 60 days,
ঠিক আছে, এই 60 ডেজ এর মধ্যে বার্ষিক অ্যানুয়াল রিটার্ন জমা দিতে হবে। তাহলে এজিএম হওয়ার লাস্ট ডেট হচ্ছে তোমার কবে? সেপ্টেম্বর মাসের 30 তারিখ, 30 নয় হচ্ছে এজিএম হওয়ার লাস্ট ডেট। সেই লাস্ট ডেট থেকে 2 মাসের মধ্যে বা কোনো কারণে যদি এজিএম এটা লাস্ট ডেট মার্কেটে জুনে করতে পারে, জুলাই করতে পারে, কিন্তু লেট করতে গেলে পারমিশন নিয়ে করতে হবে জানিয়ে। সেখান থেকে যখন এজিএম হবে সেখান থেকে 7 দিন মধ্যে, উইদিন 60 ডেজ তাদেরকে মানে কোম্পানিকে, এটা তোমার আরসিকে, হ্যাঁ আরসিকে তোমার ইয়ে দিতে হবে, রিটার্ন জমা করতে হবে। নেক্সট দেখো প্রশ্ন, ইস্যু অফ শেয়ারস অ্যাট প্রাইস লোয়ার দেন ফেস ভ্যালু ইজ কল্ড। ফেস ভ্যালুর চাইতে যদি ইস্যু শেয়ার একটু কমে করে তাহলে সেটা কি বলে? সেটাকে বলে, দেখো একটা জিনিস হচ্ছে কি, প্রিমিয়াম হচ্ছে যদি আমার 10 টাকা, ধরো 10 টাকার একটা শেয়ার, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, রুপিস 10। সিম্পল সেট এটা 11-12 এর জিনিস। ফেস ভ্যালু 10 টাকা, আমি প্রিমিয়াম মানে 12 টাকায় বিক্রি করছি, ঠিক আছে। অ্যাট পার মানে যে 10 টাকাটা 10 টাকা দিয়ে করছি। আর ডিসকাউন্ট মানে হচ্ছে কি, ডিসকাউন্ট মানে হচ্ছে তোমার যে আমি এটাকে 8 টাকায় করছি। হ্যাঁ, কিন্তু এইটা মনে রাখবে, এটা ফরবিডেন। হ্যাঁ, as per সেকশন, সেকশন 53, হ্যাঁ, ইস্যু এর ডিসকাউন্ট শেয়ার বিক্রি করা যাবে না, শেয়ার দেওয়া যাবে না, ঠিক আছে। ইস্যু অফ ডিসকাউন্ট শেয়ার যাবে না বলা আছে 50-তে, কিন্তু এক্সেপশন আছে। এক্সেপ্ট আছে, সুইট ইকুইটি শেয়ার যদি হয় বা ইসব যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু ওটা দেওয়া যায়। কি কি শেয়ার দেওয়া যায়? সুইট ইকুইটি শেয়ার দেওয়া, ইসবও দেওয়া যায়, এই দুটো ক্ষেত্রে দেওয়া যাবে, বাকিগুলোতে দেওয়া যায় না। ফরবিট হচ্ছে পারমিশন নিতে, সেবির পারমিশন নিতে হবে। ফরফিটেড শেয়ার ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, দ্য ডিসকাউন্ট শুড নট বি এক্সিডস, আগের দিন প্রশ্ন করা হয়েছিল, শুড নট বি এক্সিড অ্যামাউন্ট ফরফিটেড, যত টাকা আমি অ্যামাউন্ট ফরফিট করছি তার চাইতে কম হবে না। হ্যাঁ সরি, ডিসকাউন্ট শুড নট বি এক্সিড, বেশি হবে না, যত টাকা ফরফিট করছি তার বেশি হবে না, ঠিক আছে। ধরো একজনকে আমি আট আট টাকা পেড আপ আছে, হ্যাঁ, পেড আপ পেড আপ হচ্ছে এটা হচ্ছে 8 টাকা। এই 8 টাকা যদি আমি তাকে, আমি ক্লেম করেছিলাম কত, 8 টাকা, 10 টাকার মধ্যে 8 টাকা দেওয়া ছিল, তার মধ্যে 2 টাকা আমার কল করা ছিল, সে 2 টাকা দিল না, সার্টেন টাইম, প্রেসক্রাইব টাইমটা পেরিয়ে গেলে এটা ফরফিট করে, কত টাকা ফরফিট করছে? 8 টাকা ফরফিট করছে। তা 8 টাকার বেশি আমি কি করতে পারবো না, অ্যামাউন্ট রিইস্যু ডিসকাউন্ট দিতে পারবো না, ঠিক আছে। যখন রিইস্যু করবো ফরফিট হিসাবটাকে, সেটাকে ডিসকাউন্ট দিতে পারবো, 8 টাকার বেশি ডিসকাউন্ট দিতে পারবো না। নেক্সট, share issued to promoters are services as issued consideration other than cash. প্রমোটারদের, প্রমোটারের ডেফিনেশন দেওয়া আছে, প্রমোটার ডেফিনেশন একটু দেখে নিও, তা মনে পড়ছে যেটা, প্রমোটারের ডেফিনেশন দেওয়া আছে সেকশন 69, ইস্যু ফর কনসিডারেশন ফর আদার দেন ক্যাশ। এটা তো হবে না, জানো, এগুলো সিম্পল জিনিস। প্রোরাটা অ্যালটমেন্ট মিনস, হ্যাঁ, শেয়ার অ্যালোটেড ইন প্রপোর্শন টু দ্য অ্যাপ্লিকেশন। প্রোরাটা মানে হচ্ছে অ্যাপ্লিকেশন অনেক সময় বেশি জমা বলে যে প্রপোর্শন টু অ্যাপ্লিকেশন যদি আমি শেয়ার অ্যালট করি, তাহলে কিন্তু আমার এটাকে প্রোরাটা অ্যালটমেন্ট বলা হয়। প্রোরাটার মধ্যেই কিন্তু একটা তোমার প্রপোর্শনের প্রো, হ্যাঁ, এটা মনে রাখবে, এর মধ্যে অ্যান্সারটা লুকিয়ে আছে। সুইট ইকুইটি শেয়ার আর ইস্যুড টু, তাদেরকে দেওয়া হয় এমপ্লয়িজ এন্ড ডাইরেক্টর, ঠিক আছে। বোনাস শেয়ার আর ইস্যুড আউট অফ, বোনাস শেয়ার সব সময় কোথা থেকে দেওয়া হয়? ফ্রি রিজার্ভ এন্ড সিকিউরিটি প্রিমিয়াম থেকে দেওয়া। ফ্রি রিজার্ভ মানে জেনারেল রিজার্ভ থেকে দেওয়া যাবে, জেনারেল রিজার্ভ থেকে দেওয়া যাবে, আর সিকিউরিটি প্রিমিয়াম থেকে দেওয়া যাবে, ঠিক আছে। বোনাস, হ্যাঁ, আর দেওয়া যাবে সিআরআর থেকে দেওয়া যাবে। দেওয়া যাবে না রিভ্যালুয়েশন থেকে দেওয়া যাবে না, লোন ফান্ড থেকে দেওয়া যাবে না, শেয়ার ক্যাপিটাল থেকে মানে এটাকে দেওয়া যাবে না, ক্যাপিটাল থেকে তো দেওয়া যাবেই না, প্রহিবিশন আছে।
রাইট শেয়ার issued to existing shareholder. রাইট শেয়ার মানে হচ্ছে অলরেডি এক্সিস্টেড যারা শেয়ার হোল্ডার আছে, তখন যখন কোনো কোম্পানি শেয়ার ইস্যু করে নতুন নতুন করে, তখন কিন্তু যারা এক্সিস্টেড শেয়ার হোল্ডার আছে তাদের রাইট আছে সেবির রুল অনুসারে, সেখানে ওদেরকে প্রিফারেন্স দিতে হয়। সেটা রিনাউন্স চেঞ্জ করতেও পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাদেরকে অপশন দিতেই হবে। আন্ডাররাইটিং কমিশন অন শেয়ার ইজ, আন্ডাররাইটিং কমিশন শেয়ার ইজ রেভিনিউ এক্সপেন্স। আন্ডাররাইটিং কমিশনটা কিন্তু রেভিনিউ এক্সপেন্স হবে, ঠিক আছে। আন্ডাররাইটিং মানে হচ্ছে শেয়ার যখন ছাড়া হয় তখন আন্ডাররাইটিং তে চার্জ দেওয়া হয়, ওদের আন্ডাররাইটিং এর কন্ডিশন থাকে, এগ্রিমেন্ট হয় তাদের সাথে, সেই যে ওদেরকে যে টাকা দেওয়া হয় সেটা কিন্তু আমার কোনো ক্যাপিটালাইজ হবে না, বা সেটাকে আমার কোনোদিন সেটাকে অন্যভাবে আমি ইউজ করতে পারবো না, সেটা রেভিনিউ আমার এক্সপেন্স হিসেবে ধরা হবে। লাইবিলিটি অফ আন্ডাররাইটিং ইন ফার্ম আন্ডাররাইটিং, liability of underwriters in farm underwriting is কি হবে, mixed quantity only, mixed quantity হবে, sorry, fixed quantity হবে। liability of underwriter in farm underwriting is called fixed quantity only, fixed, একেবারেই আন্ডাররাইটিংটা ফিক্সড হবে, ঠিক আছে। আন্ডাররাইটিং ফিক্সড হবে, এদের ক্ষেত্রে যেমন 5%, কোম্পানির ক্ষেত্রে 5% যদি হয়, ম্যাক্সিমাম 5% তোমার ইয়ের ক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রে হয়, আর প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে 2.5% হয়, ঠিক আছে। এদের ক্ষেত্রে কিন্তু আন্ডাররাইটিংটা কিন্তু তারপরে ফিক্সড অ্যামাউন্ট বলা থাকে, যে এই অ্যামাউন্ট লামসাম ফিক্সড অ্যামাউন্ট। রিডেমশন অফ প্রিফারেন্স শেয়ার ইজ গভর্ন বাই সেকশন, রিডেম অফ প্রিফারেন্স শেয়ার হচ্ছে 55, রিডেমশন হচ্ছে 55, ঠিক আছে। আর 62 হচ্ছে বাইব্যাক। বাইব্যাক হচ্ছে, দেখো এখানে বললাম, বাইব্যাক সিকিউরিটিজ গভর্ন বাই সেকশন 68। Debentures are redeemed out of profit or capital. Debentures are redeemed out of profit or capital. Capital মানে debentures মানে কি, debentures হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটা debentures তো আমার debentures তো আউট অফ প্রফিট থেকেই হবে। গুডউইল আন্ডার এভারেজ প্রফিট মেথড, এটা জেনে রাখো। গুডউইল আন্ডার এভারেজ প্রফিট মেথড হচ্ছে এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ। এভারেজ প্রফিট যেটা হবে গুডউইলের ক্ষেত্রে, গুডউইল আন্ডার এভারেজ প্রফিট মেথড হচ্ছে এভারেজ প্রফিট ইনটু আন্ডার অফ ইয়ার অফ পারচেজ, কতদিন পারচেজ করেছে, আমার কত এভারেজ প্রফিট ওই প্রফিটে হয়েছে। সুপার প্রফিটটা হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, সকলেই জানো অ্যাকচুয়াল প্রফিট, আমার অ্যাকচুয়াল প্রফিট যত হয়েছে তার সাথে যে নর্মাল প্রফিট যেটা হওয়ার উচিত ছিল সেটা মাইনাস করলে সেটা হবে সুপার প্রফিট। হ্যাঁ, একটা 10 টাকা জিনিস নর্মালি আমি 12 টাকায় বিক্রি করি, নর্মাল প্রফিট হচ্ছে 2 টাকা, কিন্তু যদি কোনো কারণে আমার 20 টাকায় চলে যায়, সেটা যখন 10 টাকা হচ্ছে, তাহলে তার মানে নর্মাল প্রফিট, সুপার প্রফিট হচ্ছে আবার 8 টাকা। ক্যাপিটালাইজ ভ্যালু অফ বিজনেস, value of business average profit by normal rate into 100, এটা মনে ফর্মুলাগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো দেখে নিও। ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার বেসড অন নেট অ্যাসেট, ইন্ট্রিনসিক শেয়ারটা নেট অ্যাসেটের উপরে ডিপেন্ড করে। আর্নিং ইয়েল মেথড ভ্যালু শেয়ার অন আর্নিং ক্যাপাসিটি, আর্নিং yield methods value shares on earning capacity. Calm dividend means মানে হচ্ছে ডিভিডেন্ড ইনক্লুড থাকে, ঠিক আছে। কাম ডিভিডেন্ড মানে হচ্ছে ডিভিডেন্ড ইনক্লুড থাকে, হ্যাঁ। এক্স ডিভিডেন্ড মানে হচ্ছে ডিভিডেন্ডটা মাইনাস করে দেওয়া হয়, আর কাম ডিভিডেন্ড ডিভিডেন্ড সহ, কাম মানে হচ্ছে উইথ, এক্স ডিভিডেন্ড যেটা বললাম ডিভিডেন্ড এক্সক্লুডেড। এএস ইন ইন্ডিয়া আর ইস্যুড বাই, এএস আগের দিনে পড়েছিলাম, এএস কারা ইস্যু করে, আইসিএআই, ঠিক আছে। এএস এর ব্যাপারটা বলেছিলাম যে এএসটা ইস্যু করে কে, এএসটা ইস্যু করে আইসিএআই, হ্যাঁ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট যেটা আছে আইসিএআই, সেটা ইস্যু করার পর ন্যাপটাকে দেয়, এনএ আর এই ন্যাপটাকে দেওয়া হয়, ন্যাপটা সেটা কাকে দেয়, এমসি কে দেয়, এমসি মানে হচ্ছে মিনিস্ট্রি অফ
কর্পোরেট অ্যাফেয়ার্স কি করে এটা নোটিফাই করে। IFRS are issued by IFRS ইন্টারন্যাশনাল, এটা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং, হ্যাঁ, যেটা ইয়ে আছে সিস্টেম আছে, সেটা হচ্ছে ISB, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই IFRS থেকে ভিত্তি করে আমাদের ইন্ড এস তৈরি হয়েছে, ইন্ড এস। আগের ভিডিওতে আছে। মেন বেনিফিট অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি? মেন বেনিফিট হচ্ছে ইউনিফর্মিটি অফ অ্যাকাউন্টিং। এটা আগের দিনেই বলা হয়েছিল, ইউনিফর্মিটি অফ অ্যাকাউন্টিং, যাতে সমস্ত অ্যাকাউন্টিং সিস্টেম সারা ইন্ডিয়াতে বা সারা পৃথিবীতে অ্যাকাউন্টিং সিস্টেমটা একই ধরনের থাকে, তার জন্য কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি করা। শিডিউল 3 applicable to শিডিউল 3 কোম্পানিজ অনলি, এনজিওস অনলি, কোঅপারেটিভ সোসাইটি, পার্টনারশিপ। দেখো শিডিউল 3 পার্টনারশিপে লাগে না, কোম্পানিজে লাগে শুধু। আর এনজিওস এখানে যেটা প্রযোজ্য সেটাই বলবে তুমি, এনজিও তে লাগে না, কোঅপারেটিভ লাগে না। তাহলে এই যে বি অ্যান্সার, ঠিক আছে। শিডিউল 3 যে ডিভিশন 1, হ্যাঁ, শিডিউল 3 তে 3টে ডিভিশন আছে, ডিভিশন 1, ডিভিশন 2 আর হচ্ছে তোমার ডিভিশন 3। 3টে ডিভিশন আছে, এই তিনজনের জন্য। এইটা হচ্ছে ডিভিশন 1। হচ্ছে তোমার এস লাগে যাদের, হ্যাঁ, যাদের যাদের ইকুয়াল টু লেস দেন 250 crore যাদের টার্নওভার হয়, তাদের জন্য এটা লাগে। আর এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 500 crore হয়, তাদের হচ্ছে এইটা। আর যাদের তোমার এনবিএস যেগুলো আছে, এনবিএ ফিনান্সিয়াল সিস্টেম, ব্যাংকিং, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সিস্টেম যারা কাজ করে, ব্যাংকিং বড় বড় ব্যাংকগুলো, তাদের জন্য ডিভিশন 3। প্রপোজ ডিভিডেন্ড ইজ শোন ইন দ্য ব্যালেন্স শিট। প্রপোজ ডিভিডেন্ড জানো, ডিভিডেন্ড প্রপোজ হয়ে গেল, সেটা ব্যালেন্স শিটে আমার কোথায় দেখা, ডিভিডেন্ড নাকি আমার লাইবিলিটি হলো, আমার লাইবিলিটি দিতে হবে। তাহলে এখানে দেখো কোথায় আছে, কারেন্ট লাইবিলিটি শো হবে, হ্যাঁ, কারেন্ট লাইবিলিটিতে শো হবে। ডিভিডেন্ড প্রপোজ ইন শোন ইন ডিভিডেন্ড ব্যালেন্সে শো হবে। ডিভিডেন্ড কে করে প্রপোজ করে, ডিভিডেন্ড কে প্রপোজ করে, বোর্ড অফ ডাইরেক্টর প্রপোজ করে, ঠিক আছে। আর ফাইনাল ডিভিডেন্ড প্রপোজ করে বোর্ড অফ ডাইরেক্টর, ফাইনাল ডিভিডেন্ড বোর্ড অফ ডাইরেক্টর প্রপোজ করে। এটা এজিএম এ, এটা ফাইনালের ক্ষেত্রে বলছি, ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু এজিএম এ উঠবে, এজিএম এ, তারপর সেটা ডিভিডেন্ডটা যাবে, এক্সপেন্স হবে, ঠিক আছে। আপনার এজিএম থেকে হবে, শেয়ার হোল্ডার অ্যাপ্রুভ করা হবে। ডিভিডেন্ড, এই ডিভিডেন্ডটা যেটা তোমার ইন্টারিম ডিভিডেন্ড আছে, বোর্ড অফ ডাইরেক্টর প্রপোজ করে। বোর্ড অফ ডাইরেক্টর প্রপোজ করলেই কিন্তু এটা আমার কারেন্ট লাইবিলিটি শো করবে। ম্যানেজারিয়াল রেমুনারেশন ইজ গভর্ন বাই সেকশন হচ্ছে 197, ম্যানেজারিয়াল কমিশন। ট্রান্সফার টু জার্নাল রিজার্ভ ইজ মেড ফ্রম, জার্নাল রিজার্ভে মেড ফ্রম কোথা থেকে করা হয়, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে করা। ট্রান্সফার টু জার্নাল রিজার্ভে করা হয়, আর ডাইরেক্টলি দেখবে অনেক সময় যেমন অ্যাপ্রোপ্রিয়েট করা হয়, যখন অ্যাপ্রোপ্রিয়েশন করা হয় তখনই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন সময়ে কতটা কোথায় যাবে সেটা কিন্তু বলে দেওয়া হয় পার্সেন্টেজ করে, যে এটা আমার 10% আমি ডিভিডেন্ড দেবো, মানে যেটা নেট প্রফিট আমার হয়েছে। নেট অ্যাপ্রোপ্রিয়েশন আগে কিন্তু আমার কি করতে হয়, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের, হ্যাঁ, ওদের যে ইয়ে আছে, ডিভিডেন্ড আছে, সেটা মিটিয়ে দেওয়া হয়। তারপর মাইনাস করার পরে যেটা অ্যাপ্রোপ্রিয়েশন থাকে সেটা ডিভিডেন্ড দেওয়া হয়, বা বিভিন্ন লেজারে পাঠানো হয়, কতটা জেনারেল রিজার্ভে যাবে, কতটা কি পারপাসে খরচা করে অ্যাপ্রোপ্রিয়েশন গুলো করা হয়। তার মানে অ্যাপ্রোপ্রিয়েশন ট্রান্সফার জেনারেল রিজার্ভে ইজ মেড ফ্রম প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে যায়, নেট প্রফিট থেকে। এটা কিন্তু ফ্রি রিজার্ভ। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ইজ প্রিপেয়ার্ড আন্ডার শিডিউল, দেখো আন্ডার শিডিউল হচ্ছে 3, হ্যাঁ, আন্ডার শিডিউল 3 যেটা আগে পড়লাম, সেখানে কিন্তু এটা কিন্তু আবার পার্ট 1 আন্ডার শিডিউল, এই যে আন্ডার শিডিউল 3, এখানে দুটো পার্ট আছে, পার্ট 1 আর পার্ট 2।
পার্ট টু। পার্ট ওয়ানে আছে তোমার ব্যালেন্স শিট, আর পার্ট টু তে আছে এসপিএল, মানে স্টেটমেন্ট প্রফিট লস অ্যাকাউন্ট বলে না, এসপিএল বলে। অ্যামালগামেশন ইন দ্য নেচার অফ মার্জার রিকোয়ার্স অ্যামালগামেশন। অ্যামালগামেশন হচ্ছে অ্যাট লিস্ট 70% শেয়ার হোল্ডার কন্টিনিউ। অ্যামালগামেশন হবে নেচার অফ মার্জার। অ্যামালগামেশন হয় তোমার কোথা থেকে, কিসে হয়? অ্যামালগামেশন করবে AS49। এই যে আমি এগুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসে বলেই বলছি, এগুলো কিন্তু এটার সাথে অ্যাটাচ করছি কেন, এটা AS14 আছে। অ্যামালগামেশন, হ্যাঁ, মার্জার, অ্যাবজর্পশন, ঠিক আছে। ইন্টারনাল রিকনস্ট্রাকশন, এটা হচ্ছে ইন্টারনাল, না এটা হচ্ছে এক্সটার্নাল রিকনস্ট্রাকশন, এক্সটার্নাল, ঠিক আছে, এক্সটার্নাল রিকনস্ট্রাকশন, অ্যামালগামেশন। পারচেজ কনসিডারেশন ইজ ক্যালকুলেটেড বাই কি হবে, বোথ এনপি, অর্থাৎ নেট অ্যাসেট মেথড আছে আর নেট পেমেন্ট মেথড আছে। নেট অ্যাসেট মেথড আছে আর নেট পেমেন্ট মেথড আছে। সেটা টোটাল এই জিনিসটাতে মেথডটা কি আছে কমপ্লিটলি ভালো করে পড়বে। এটা অ্যামালগামেশন তোমাদের তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে। অ্যামালগামেশন যেহেতু তোমাদের সিলেবাসে আছে, অ্যামালগামেশনের জার্নাল এন্ট্রিজ গুলো খুব ভালো করে করবে। অ্যামালগামেশন হয়ে যাওয়ার পরে তোমার যে প্রফিট ও লস এখন ব্যালেন্স শিট তৈরি হবে সেটা খুব ভালো করে করবে অ্যামালগামেশনের। AS14 এর সমস্ত বিস্তারিত রুলস এন্ড রেগুলেশন দেওয়া আছে। নেট অ্যাসেট মেথডে কিভাবে তোমার পারচেজ কন্ডিশন বার করতে হয়, নেট পেমেন্ট মেথডে কিভাবে পারচেজ কন্ডিশন বার করতে হয়, ঠিক আছে, সেটা দেওয়া আছে। আবার কোনটাকে আমি কেন কেন নোট কোনো একটা দিয়ে দিল তোমাকে, একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিল, তার নিচে তোমার ইয়ে দিয়ে দিল, কন্ডিশন গুলো দিয়ে দিল, এটা এই কারণে এত মার্জার হয়েছে, কন্ডিশন গুলো দিয়ে দিল। সেখান থেকে তোমার বুঝতে হবে যে এই এই প্রবলেমটা আমি নেট অ্যাসেট মেথডে সব সলভ করবো, নেট পেমেন্ট মেথডে সলভ করবো, এগুলো ভালো করে দেখবে। আমি এগুলো পরবর্তী গেলে যখন তোমার মেন সেট কোশ্চেন করাবো তখন ডিটেলস আলোচনা করবো, এখন তো এই আলোচনা করার স্কোপ নেই। ইন্টারনাল রিকনস্ট্রাকশন মিন পারচেজ অফ এনাদার কোম্পানি, নো এটা এক্সটার্নাল। সেল অফ বিজনেস আর হচ্ছে হ্যাঁ রিঅর্গানাইজেশন অফ ওন ক্যাপিটাল, এটা হচ্ছে ইন্টারনাল। এটা ইন্টারনাল রিকনস্ট্রাকশনে কি করা হয়, ইন্টারনাল রিকনস্ট্রাকশনে কেন করা হয়, প্রথম হচ্ছে কেন করা হয়। এটা এই কারণে করা হয়, বিজনেস যখন একটা হিউজ লস রান করে, ঠিক আছে, দেখা গেল বিজনেস আমার হিউজ লস রান করছে, আমার যে এখানে এখানে যে ক্যাপিটাল আছে, এখানে যে ক্যাপিটাল আছে, এখানে যে রিজার্ভ আছে, হ্যাঁ, এখানে ক্যাপিটাল আছে, এদিকে রিজার্ভ আছে, এদিকে অ্যাসেট আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু পিএল আমার কি হচ্ছে মাইনাস দেখা যাচ্ছে, এইদিকে অ্যাসেট সাইডে তোমার পিএল রয়ে গেছে, ধরো হয়তো দেখা গেলো 100 কোটি টাকা পিএল এদিকে মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, মানে লসে রান করছে। এই লসটাকে মিট আপ করার জন্য কিন্তু তোমার কি করতে হয়, হ্যাঁ, তোমাকে এই ক্যাপিটালটাকে অর্গানাইজ করতে হয়, এই ক্যাপিটালটাকে তোমার, হ্যাঁ, তোমার ইয়ে করতে হয়। ক্যাপিটাল অনেক সময় শেয়ার হোল্ডারদের সাথে কম্প্রোমাইজ করে ক্যাপিটালটাকে অনেক কমিয়ে দেয় এই লসটাকে মিট আপ করার জন্য। তার জন্য একটা বড় চ্যাপ্টার আছে যেখান থেকে তোমরা এই কেটা করবে, যেটা তোমার পরীক্ষাতে ভেরি ইম্পর্টেন্ট আছে। তোমাদের ইন্টারনাল রিকনস্ট্রাকশন মধ্যে নেই বলতে দেখলাম আমি সিলেবাসে। ক্যাপিটাল রিডাকশন রিকোয়ার্স অ্যাপ্রুভাল অফ, ক্যাপিটাল রিডাকশন করতে গেলে কোর্ট এন্ড ট্রাইব্যুনাল, এইটা কিন্তু ক্যাপিটাল রিডাকশন মানে হচ্ছে এই দেখো আগেরটা যেটা করছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন, ইন্টারনাল রিকনস্ট্রাকশন কিন্তু করতে গেলে ইন্টারনাল রিকনস্ট্রাকশন যেটা আমি করছি তখন কি করছি, আমাকে ক্যাপিটালটা রিডাকশন করতে হচ্ছে, তার মানে আমাকে ক্যাপিটালটাকে কমিয়ে দিতে হচ্ছে। কমিয়ে দিলে কি হবে, যাদের পাওনাদার শেয়ার হোল্ডার যারা আছে তাদের সাথে কম্প্রোমাইজ করতে হবে, তারা তো ছাড়বে না, কোর্টের অর্ডার বার করতে হয় যে কোম্পানির অবস্থা খারাপ আছে, কোর্ট যদি অর্ডার দেয় তাহলে কিন্তু ওই ক্যাপিটাল তোমার রিডাকশন করতে পারে। সেক্ষেত্রে ক্রেডিটারে যারা যারা তোমার ক্রেডিটার আছে তাদের সাথেও একটা আলোচনা করতে হয়, তারপরে সমস্ত তোমার ইন্টারনাল রিকনস্ট্রাকশনটা হয়। Discount on issue of debenture is shown as
discount of return shown as asset. The discount on issue of debenture shown as asset হিসেবে শো করা হয়। আমাকে তো টাকাটা দিতে হচ্ছে না, ডিসকাউন্ট করলাম, সেটা আমার অ্যাসেট হিসেবে শো করতে হয়। এরপর দেখো প্রিমিয়াম অন রিডাম্পশন ইজ ডিবেঞ্চার ইজ এ ক্যাপিটাল লস। আমি যদি ডিবেঞ্চারকে প্রিমিয়ামে পেড করে থাকতে আমার তো লস হয়ে গেল, তাই না? আমি ডিবেঞ্চার নেওয়া আছে আমার 10 টাকায়, আমি বারো হাজার টাকা রিডিম করছি, হ্যাঁ, তার মানে আমাকে 2 টাকা লস হয়ে যাচ্ছে। তার মানে এটা আমার হচ্ছে এটা আমার এটা লস হয়ে যাবে, ক্যাপিটাল লস। সিকিউরিটিজ প্রিমিয়াম ক্যান বি ইউজ ফর রাইটিং অফ প্রিলিমিনারি এক্সপেন্স। ইয়েস, সিকিউরিটি প্রিমিয়াম ইউজ করার জন্য অনেকগুলো ক্ষেত্র আছে। আগে এটা দেখলে আমরা বোনাস শেয়ার ইস্যু করতে পারি, প্রিমিয়াম প্রিলিমিনারি এক্সপেন্স আমরা দিতে পারি, ঠিক আছে, সিকিউরিটি প্রিমিয়াম থেকে। আমি সিকিউরিটি প্রিমিয়াম থেকে আবার অনেক সময় তোমার সিআরআর ক্রিয়েট করা যায়, সিকিউরিটি প্রিমিয়াম থেকে সিআরআরও ক্রিয়েট করা যায়, ঠিক আছে। ডিভিডেন্ড পে করা যায় না, ডিভিডেন্ড পে করা যায় না, ট্রান্সফার জার্নালিজে ট্রান্সফার করা যায় না, বোনাস ইস্যু, এটা কি বলছে, সিকিউরিটি প্রিমিয়াম ক্যান বি ইউজ ফর বোনাস ইস্যু অনলি, রাইটিং অফ প্রিলিমিনারি এক্সপেন্স এটা করা যায়। আর বোনাস ইস্যু শুধু অনলি লেখা আছে, তার জন্য অ্যান্সারটা বোনাস ইস্যু করা যায়, সিকিউরিটি প্রিমিয়াম থেকে বোনাস ইস্যু করা যায়, কিন্তু যেহেতু অনলি লেখা আছে তার জন্য অ্যান্সারটা হবে না। DRR stands for DRR stands for Debentures, হ্যাঁ, Debentures Redemption Reserve, DRR। যেহেতু এটা এই রিজার্ভটা কেন ক্রিয়েট করা হয়, ধরো একটা ডিবেঞ্চার কে সার্টেন পরে গিয়ে, ধরো আমি ডিবেঞ্চার আজকে আমি ইস্যু করলাম, নিলাম ডিবেঞ্চারটা আমার একটা লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি। এই ডিবেঞ্চারটা ধরো আমি 100 কোটি টাকা ডিবেঞ্চার আমার নিয়েছি, 100 কোটি টাকা, 100 কোটি টাকা নিয়েছি, 10% আমার আছে, হুম, 10% আছে, তার মানে আমাকে ভালো অ্যামাউন্ট এটাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে আমাকে। তাহলে একটা সময় আসে ডিবেঞ্চারটা ধরো 10 ইয়ার্স 20 ইয়ার্স করে আমি রিডিম করবো, তাহলে এই যে 100 কোটি টাকা আমি রিডিম করবো, সেটা প্রিমিয়ামে হতে পারে, প্রিমিয়াম হয়ে গেলে আমার লসে যাবে কিছুটা, আর 100 কোটি টাকা আমাকে দিতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু একটা ফান্ড, একটা তোমার ডিবেঞ্চার রিডেমশন হিসাবে, আমার যখন প্রফিট হবে পিএল থেকে, তখন আমার কিছু করে হাতে বলা হলো যে প্রতি বছর প্রফিটের যা হবে তার একটা 5% ওকে ডিবেঞ্চার রিডেমশন হিসাবে পাঠানো হবে, এটাকে রিজার্ভে রাখা হয় টাকাটাকে, যাতে ভবিষ্যতে আমি যখন আমি রিডিম করবো আর কি, যখন টাকাটা আমাকে দিতে হবে, যেন কোম্পানির উপরে বিশাল প্রেশার না পড়ে। ডিবেঞ্চার ইন্টারেস্ট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। এই যে 10% আমার ইন্টারেস্ট দিচ্ছি, তোমরা দেখবে ব্যালেন্স শিটে ইন্টারেস্টে ফাইন্যান্স কস্টে, কিন্তু তুমি যখন তুমি পিএল তৈরি করো, ফাইন্যান্স কস্টে তুমি এই যে এখানে আমার 10 কোটি টাকা লাগবে, ঠিক আছে, সেই 10 কোটি টাকা, আমি 10% অনেক বেশি বলছি, 10 কোটি টাকা লাগবে, সেটা কিন্তু আমার এখানে কি হলো, রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। ডিবেঞ্চার ইন্টারেস্ট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার, ফাইন্যান্স কস্ট এটা। আমি টাকাটা নিয়েছি ফাইন্যান্সের জন্য, অফিসের বলছি, কোম্পানির এর জন্য, ডেভেলপমেন্টের জন্য, তাহলে ওটা আমার ফাইন্যান্স কস্টে যাবে। ইন্টারেস্ট যেমন ব্যাংক ইন্টারেস্ট দেয়, সেভাবে ঠিক হবে। ফরফিচার অফ শেয়ার রেজাল্ট ইন কি ক্যাপিটাল প্রফিট। আমার এটা ক্যাপিটাল প্রফিট হয়, হ্যাঁ, ক্যাপিটাল প্রফিট হলে ক্যাপিটাল রিজার্ভে চলে যায়। Reissue of forfeited shares at premium is transferred to security premium। এখানে ভুল আছে, না এখানে ভুল আছে, এটা বি হবে না, এটা বি হবে না, ঠিক আছে, এটা দেখে নেবে একবারে, আমি 100% বি হবে না, এটা যা করেছে। রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস অ্যাট প্রিমিয়াম, ঠিক আছে, আমি ফরফিট হয়েছে, সে টাকাটা আমি প্রিমিয়ামে পাচ্ছি, forfeit shares at premium is transferred to security premium। যেটা আমার লাভ হয় সেটা কিন্তু আমাকে সিকিউরিটি প্রিমিয়াম ক্যাপিটাল রিজার্ভ পাঠানো হয়। একবার দেখে নিতে হবে, ওকে, দেখে বলে দেবো নেক্সট, এটা ক্যাপিটাল রিজার্ভ হওয়ার কথা। ফেয়ার ভ্যালু অফ শেয়ার ইজ, হ্যাঁ, ফেয়ার ভ্যালু এভারেজ ইন্ট্রিনসিক অ্যান্ড আর্নিং ভ্যালু। ফেয়ার ভ্যালু অফ শেয়ার ইজ average intrinsic and earning value।
অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ম্যান্ডেটরি ফর only public companies, only private companies, all enterprise, ঠিক আছে, all enterprise জন্য তোমার এস লাগবে। যারা বিজনেস করে, সে একটা যদি ধরো, সে যদি একটা দোকানও করে, তার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড লাগবে, তাকে অ্যাকাউন্টিং মেনটেন করতে হবে। Purchase consideration does not include Purchase consideration does not include cash paid, share issued, debenture issued, trade creditor taken over, এটা পারচেজ কনসিডারেশন আসবে না। রিজার্ভ ক্রিয়েটেড ফ্রম ক্যাপিটাল প্রফিট ইজ কল্ড, আমি ক্যাপিটাল প্রফিট থেকে যদি রিজার্ভ ক্রিয়েট করি সেটাকে কি বলে? হ্যাঁ, সেটাকে বলে ক্যাপিটাল রিজার্ভ, যেটা কিছুক্ষণ আগেই বললাম। Call in arrears is shown as ডিডাকশন ফ্রম শেয়ার ক্যাপিটাল। এটা কল ইন এরিয়ারটা কি হয়, আগের দিন দেখেছিলাম একটা ব্যালেন্স শিট করার সময় দেখবে যে তোমার বললো যে তোমার, হ্যাঁ, 100 কোটি টাকার ক্যাপিটাল আছে, বর্তমান আছে, আর 10 কোটি, তুমি ধরো 1 কোটি টাকা কল আছে, ওয়ান শেয়ার কল আছে, হ্যাঁ, কল ইন এরিয়া আছে। তুমি যখন ব্যালেন্স শিটে দেখাবে, এইটাকে কি করবে, ব্যালেন্স শিটে 99 করে মাইনাস করে ব্যালেন্স শিট দেখতে, এটা ব্যালেন্স শিটে দিয়েছে, এটা মাইনাস করে দেখাতে হবে। কল ইন অ্যাডভান্স ইজ শোন আন্ডার, কল ইন অ্যাডভান্স যখন নিয়েছে তখন এটা কি হয়েছে, লাইবিলিটি হয়েছে, কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে। কল ইন অ্যাডভান্স নেওয়া আছে, কারণ এটাকে আমার লাইবিলিটি হয়ে গেছে। আর আরেকটা জিনিস মনে রাখো, কল ইন অ্যাডভান্স এর মধ্যে কিন্তু ডিভিডেন্ড দেওয়া হয় না, ঠিক আছে। সবসময় ডিভিডেন্ডটা দেওয়া হয় কি অনুসারে, ডিভিডেন্ড দেওয়া হয় তোমার পেড আপ শেয়ার ক্যাপিটাল উপরে, কল ইন এরিয়ারও দেওয়া হয় না, আর কল ইন অ্যাডভান্সও দেওয়া হয় না। আমার যে অলরেডি কোম্পানির অ্যাকাউন্টে যে ক্যাপিটালটা জমা আছে, হ্যাঁ, যে টাকাটা খেটেছে কোম্পানি করে, সেটাতে দেওয়া হবে। কিন্তু কল ইন অ্যাডভান্স যেহেতু এটা ওই আইনে লেখা আছে, অ্যাক্টে লেখা আছে, কল ইন অ্যাডভান্স দেওয়া হবে না। প্রিলিমিনারি এক্সপেন্স আর কি হয়, প্রিলিমিনারি এক্সপেন্স ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে, প্রিলিমিনারি এক্সপেন্ডিচার দেখানো হয়। এটা কিন্তু অলরেডি এখন সিস্টেম হয়েছে, আগে কিন্তু এটাকে ফিকটিশিয়াস অ্যাসেট হিসেবে ব্যালেন্স শিট দেখানো হতো, এখনটা কিন্তু আর ফিকটিশিয়াস অ্যাসেট হিসেবে এটাকে ব্যালেন্স শিট দেখানো হয় না। এটাকে কি করা হয়, তোমার পিএল থেকে মাইনাস করে দেওয়া হয়, এটা পিএল এর ডেবিট করে দেওয়া হয়, ঠিক আছে। এটা প্রিলিমিনারি এক্সপেন্সকে এখন পিএল এ ডেবিট করে দেওয়া হয়। Premium on issue of shares is shown under security premium. এটা তো সিম্পল জিনিস, আমার 10 টাকার শেয়ার যদি 12 টাকায় বিক্রি করি, তাহলে এই 2 টাকাটা আমার, হ্যাঁ, সিকিউরিটি প্রিমিয়াম দেখাতে হবে, 2 টাকা। গুডউইল ইজ রিটেন আপ অ্যাজ পার টু প্রফিট এন্ড লস। গুডউইল যদি রাইট অফ করি, তাহলে আমার পিএল এ শো করতে হবে। গুডউইল ইজ 28, ঠিক আছে। আর পিপি বলেছিলাম কত, এস বলেছিলাম মনে আছে, পিপি হচ্ছে S10। এই এস গুলো খুব ভালো করে পড়বে, খুব প্রশ্ন আসে, আর কনসেপ্টুয়ালি খুব ভালোই হবে। এবার চলে এলাম, তোমাদের অ্যাকাউন্টেন্সির প্রশ্ন শেষ হয়ে গেল, এবারে চলে আসছি হিস্ট্রিতে, ঠিক আছে। তোমাদেরকে মনে করিয়ে দিই যে আমার দুটো ব্যাকগ্রাউন্ড আছে। এক নম্বর হচ্ছে আমার হচ্ছে এমএ হিস্ট্রি, ওকে, এমএ হিস্ট্রি। আরেকটা হচ্ছে আমার এমকম প্লাস এমবিএ, ঠিক আছে। স্বাভাবিকভাবেই যেমন আমি অ্যাকাউন্টেন্সিও যেমন জানি, সিমিলারলি হিস্ট্রি অনার্স এমএ করেছি, সেই ক্ষেত্রে আমার হিস্ট্রিতে ভালো দখল রয়েছে। পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানাউন্সড বাই, পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে লর্ড কার্জন, ঠিক আছে। লর্ড কার্জন 1905 সালে পার্টিশন অফ বেঙ্গল অ্যানাউন্স করেছিল। পার্টিশন অফ বেঙ্গল কি হয়েছিল, পার্টিশন অফ বেঙ্গল কবে হয়েছিল, এই ডেটটা ইম্পর্টেন্ট, 16ই অক্টোবর। এই 16ই অক্টোবর কি হয় জানো, 16ই অক্টোবর কি হয়, 16ই অক্টোবর কি হয়, দেখো আস্তে আস্তে মেমোরি শর্ট হচ্ছে। এটা রবীন্দ্রনাথ চালু করেছিল, কি রবীন্দ্রনাথ ঠাকুর কি চালু করেছিল, রাখি বন্ধন।
রবীন্দ্রনাথ ট্যাগোর কি করেছিল? হ্যাঁ, রাখি বন্ধন চালু করেছিল। সারা ইন্ডিয়াতে এখনো পর্যন্ত এটা রাখি বন্ধন পালিত হয়। দ্য স্বদেশী মুভমেন্ট বিগান প্রাইমারলি অ্যাজ আ রেসপন্স টু, ওই জন্য স্বদেশী মুভমেন্টটা এই কারণে হয়েছিল, পার্টিশন অফ বেঙ্গলের জন্য। পার্টিশন অফ বেঙ্গল স্বদেশী মুভমেন্ট হয়েছিল। চলো, the idea of boycott as political weapons become prominent during কোন সময়টাতে হয়েছিল? 1905 থেকে 1908, এটা হয়েছিল বয়কট। সমস্ত স্বদেশী দ্রব্য বয়কট করতে হবে। হ্যাঁ, সরি, সমস্ত বিদেশি দ্রব্য বয়কট করতে হবে এবং স্বদেশী দ্রব্যকে গ্রহণ করতে হবে। মুসলিম লীগ মুসলিম লীগ ফান্ডেড হয়েছিল কোথায়? 1906 সালে। হ্যাঁ, 1906 সালে হয়েছিল ঢাকাতে। ঢাকাতে হয়েছিল মুসলিম লীগ। The Muslim League was founded at Dhaka. INC session were split between আগের দিন পড়িয়েছিলাম মডারেট এন্ড এক্সট্রিমদের মধ্যে ভাগ হয়ে গেছিল সুরাট কংগ্রেসে 1907 সালে। ঠিক আছে, আইএনসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রশ্নটা বারবার আসে। আইএনসি 1907 সালে হয়েছিল এবং সুরাট কংগ্রেসে হয়েছিল। নেক্সট প্রশ্ন কি আছে? The Surat Congress 1907 was mainly between কি ছিল? মডারেট এন্ড এক্সট্রিম। আগে প্রশ্নটাই দেখো, আগে দেওয়াই আছে মডারেট এক্সট্রিম মধ্যে আলোচনা হতে হতে এটা স্পিড হয়ে গেল জিনিসটা। ওদের মধ্যে দুটো কংগ্রেসের দুটো পার্টিশন গুলো ভাগ হয়ে গেল। একটা হচ্ছে মডারেটদের আর একটা হচ্ছে এক্সট্রিমদের। এক্সট্রিমটা হচ্ছে চাইছিল কি একবারে লড়াই করে স্বাধীনতা না। আর মডারেটদের নিয়মটা ছিল, মডারেটটা দেখেছিলে 1985 সাল 1885 সাল থেকে যখন কংগ্রেসের জন্ম হলো। ঠিক আছে, এরান অক্টেভিয়ান হিউম, হ্যাঁ, উমেশচন্দ্র ব্যানার্জি, এই কংগ্রেসের যারা জন্মদাতা, তাদের ছিল অনুরোধ বিনোধ করে তাদের ইংরেজদের কাছ থেকে দাবি আদায় করা। এরা শেষ পর্যন্ত আর সহ্য করতে না পারে 1907 সালে সুরাট কংগ্রেসটাকে ভেঙে দিল, দুই ভাগে ভাগ হলো, একটা হচ্ছে মডারেট, একটা এক্সট্রিমিস্ট। এরপরে দেখো, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এটা কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক কথাকার লোক ছিল? বাল গঙ্গাধর তিলক কথাকার লোক ছিল? হ্যাঁ, মহারাষ্ট্র। সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা ইম্পর্টেন্ট জিনিস ফাউন্ডেশন আছে, সেটা হচ্ছে ভারত সভা 1876 সালে। ঠিক আছে, আর ইনার একটা জিনিস আছে যেটা দাদাভাই নরেজি, এটা ডিএন অফ ওয়েলথ, যেটা উনি লিখেছিলেন। The INC sessions adopted Swaraj as the goal first clearly at কোথায়? কলকাতা সেশনে হয়েছিল 1906 সালে। The British policy of divine and rule in this period is the best reflected in কোথায় হয়েছিল? মডেলিমেন্টো রিফর্ম। প্রথম হয়েছিল মডেলিমেন্টো রিফর্মটা হচ্ছে তোমার 1909 সালে। মুসলিম আর হিন্দুর মধ্যে বিভাজন করা, মুসলিমদের জন্য আলাদা শিখ ব্যবস্থা করা। The parliamentary reforms are also known as Government Indian Act 1909, যেটা আমি বললাম parliament হয়েছিল 1909 সালে। The most controversial provisions of 1900 reforms was কি ছিল? সেপারেট ইলেকটর মুসলিম, এটা আমি বললাম যে মুসলিমদের জন্য আলাদা ইলেকটর ব্যবস্থা করা, মানে বিভিন্ন পার্লামেন্টে মুসলিমদের জন্য আলাদা সিট অ্যালোকেট করা। কারণ হিন্দু মুসলিমকে এক নজরে না দেখে দুটো জিনিসকে একই সত্তা করে দেখা, আলাদা সত্তা করে দেখা। Dalipur bomb case link in the revolutionary activities in কোথায়? বেঙ্গল। আলিপুর বোম কেস। যুগান্তর ওয়াজ প্রাইমারি ইজেন্ট কি ছিল? যুগান্তর কি ছিল? প্রথমে এটা যুগান্তর কি ছিল? যুগান্তর ছিল একটা রেভলিউশনারি অর্গানাইজেশন ছিল, গ্রুপ ছিল, একটা স্বদেশী একটা গ্রুপ ছিল যুগান্তর। সেখানে যুগান্তর পত্রিকা
বেরোতো। দ্য অনুশীলন সমিতি was associated mainly with Bengal revolutionary movement. অনুশীলন সমিতি, the revolutionary who assassinated কার্জন ওয়াইলি লন্ডন 1990, এই যে কার্জনকে কে হত্যা করেছিল, কার্জনকে হত্যা করেছিল এই যে মদনলাল ডিংরা লন্ডনে 1909 সালে। অ্যাসাসিনেশন কার্জন ওয়াইলি টুক প্লেস অ্যাট, উল্টা আবার সেই প্রশ্ন, লন্ডন। গদর পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন, গদর পার্টি হয়েছিল কোথায়, কানাডাতে। এটা হয়েছিল গদর পার্টি হয়েছিল 1913 সালে। গদর পার্টি আবার ওয়াজ ফাউন্ডেড মেনলি বাই ইন্ডিয়ান রেভলিউশনারিস্ট অ্যাব্রোড, মানে কানাডাতে হয়েছিল এটা গদর পার্টি। The political of British Indian Empire was shifted from Kolkata to Delhi in হচ্ছে তোমার 1900, কলকাতা থেকে দিল্লিতে নিয়ে গেল আমাদের ভারতবর্ষ রাজধানীটা 1911 সালে। ভারতবর্ষের প্রথম রাজধানী ছিল কলকাতা, সেটাকে 11 সালে নিয়ে গেল। The annulment of partition of Bengal was announced in, এটা হচ্ছে 1911 সালে। annulment মানে হচ্ছে রিভোকেশন। বাংলায় বলে, বাংলায় আমরা বলি বঙ্গভঙ্গ রদ, বঙ্গভঙ্গ রদ 1911 সালে। কামাকাতা মারু ইনসিডেন্ট 1914 সালে কি করেছিল এটা, কামাকাতা মারু, এটা হয়েছিল ইন্ডিয়ান ইমিগ্রান্টস ইন কানাডা 1914 সালে। কামাকাতা মারু একটা জাহাজের নাম, হ্যাঁ, কামাকাতা নেম অফ এ শিপ। The home rule movement in India started during হচ্ছে 1916 থেকে 1918, অ্যানিভেশন, অ্যানিভেশন। এই যে অ্যানিভেশন, হ্যাঁ, হোম রুল মুভমেন্ট স্টার্টেড ইন সি, অ্যানিমেশন কিন্তু স্টার্টেড ইন, দেখে নেবে তো, এটা মনে হচ্ছে 16 হতে পারে, 17 হতে পারে, 1917, ঠিক আছে। এটা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এটা মহাত্মা গান্ধী তোমার ইয়ে থেকে ফিরে এলো, ওই বিদেশে গেছিল, যেটা তোমার ইয়েতে কি বলে, মহাত্মা গান্ধী ফিরে এলো বিদেশ থেকে, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণে ফিরে এলো। আর এটা লখনৌ প্যাক্ট, মহাত্মা গান্ধী আসার পরে একটা লখনৌ প্যাক্ট হয়েছিল, একটা লখনৌ প্যাক্ট 16 সালে। আর 17 সালে এনিবেশান্তে এটা হয়েছিল, এনিবেশান্তে হোম রুল মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে। 17তে এটা হবে, সম্ভবত ভুল আছে, এটা হতে পারে তোমার ডি হতে পারে, ঠিক আছে। হোম রুল লিগ ওয়াজ স্টার্টেড ইন 16 সালে স্টার্ট হয়েছিল, 16 সালে স্টার্টটা হতে পারে, কিন্তু হোম রুল লিগটা যেটা ফাউন্ডেশন ছিল হোম রুল লিগের, সেটা কিন্তু 17 সালে, এটাও দেখে নেবে, আমি তাহলে দেখে বলে দেবো তোমাদের। তা লখনৌ প্যাক্ট যে বললাম, লখনৌ প্যাক্ট হয়েছিল 1916 সালে, মহাত্মা গান্ধী কাদের সাথে হয়েছিল, কংগ্রেস আর মুসলিম লীগ, কংগ্রেস ছিল মুসলিম লীগের সাথে কংগ্রেসের হয়েছিল। লখনৌ সেশন 1916 সালে সিগনিফিক্যান্ট বিকজ এই প্যাক্টটা হয়েছিল, কংগ্রেস লীগের সাথে কংগ্রেসের রিইউনিফিকেশন হয়েছিল, কংগ্রেস লীগ ইউনিটি আর কংগ্রেসের রিইউনিফিকেশন হয়েছিল। ওই যে তোমার এক্সট্রিমিস্ট আর মোটের যে ভাগ হয়েছিল, তাদের মধ্যে আবার মিলন ঘটেছিল। মন্টেগো চেমসফোর্ড ডিক্লারেশন 1917 সালে প্রমিস করেছিল যে রেসপন্সিবল গভর্নমেন্ট অ্যাজ এ লং টার্ম গোল, ভারতবর্ষে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট দেবে, দীর্ঘদিনের তোমার লক্ষ্য পূরণের জন্য। দ্য ফার্স্ট ম্যাস মুভমেন্ট লেড বাই গান্ধী ইন ইন্ডিয়া ওয়াজ, প্রথম চম্পারণ সত্যাগ্রহ। এই চম্পারণ সত্যাগ্রহ কিন্তু কোথায় হয়েছিল জানো, চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল বিহারে। চম্পারণ সত্যাগ্রহ ওয়াজ রিলেটেড টু কিসে, ইন্ডিগো কাল্টিভেটর, এটা মনে রাখবে, চম্পারণ সত্যাগ্রহ রিলেটেড টু ইন্ডিগো কাল্টিভেটর। আহমেদাবাদ মিল স্ট্রাইক ইনভলভ মিলস ওয়ার্কার ভার্সেস মিল ওনার,
খেদা সত্যাগ্রহ ইম্পর্টেন্ট, এটা রিমিশন অফ ল্যান্ড রেভিনিউ ডিউ টু ক্রপ ফেলিওর। এটা আন্দোলনটা করা হয়েছে দেখে না, যেহেতু প্রচুর তোমার দুর্ভিক্ষের ফলে বা চাষবাস খুব কম হয়েছিল, তাই জন্য ওরা চেয়েছিল যে আমাদের রিমিশন করতে, মানে ল্যান্ড রেভিনিউ তো কমাতে হবে, তার জন্য খেদা আন্দোলন। খেদা আন্দোলনটা আছে, এটা ছিল জমি আন্দোলন, মানে চাষিদের আন্দোলন, এটা ছিল চাষিদের আন্দোলন। রাওলাট অ্যাক্ট ওয়াজ পাস ইন, রাওলাট পাস হয়েছিল রাওলাটের 1919 সালে। রাওলাট অ্যাক্ট দিস ডেসক্রাইব অ্যাজ, এটা হচ্ছে অ্যাক্ট টু ক্রাব রেভিনিউয়ারি অ্যাক্টিভিটিস বাই ডিটেনশন উইদাউট ট্রায়াল, মানে তোমার বিচার না করে বন্দি করা, জেলে ভরে দেওয়া, বিচার না করে জেলে ভরে রাখানো একটা অ্যাক্ট তৈরি করা হয়েছিল। অস্ত্র থাকে, বিচার না করে তাকে জেলে ভরে দেওয়া। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ মেসাকার কবে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ মেসাকার হয়েছিল 13 এপ্রিল 1990। জালিয়ানওয়ালাবাগ মেসাকার লর্ড ডায়ার, লর্ড ডায়ারের আদেশে হয়েছিল, লর্ড ডায়ার। জালিয়ানওয়ালাবাগ মেসাকার টুক প্লেস ইন, কোথায় হয়েছিল? অমৃতসরে, অমৃতসরে হয়েছিল। ঠিক আছে, এগুলো ভেরি ভেরি সিম্পল কোয়েশ্চেন, মাধ্যমিকে খুব প্রশ্ন হয়ে গেল। দ্য অফিসার রেসপন্সিবল ফর ফায়ারিং জালিয়ানওয়ালাবাগ, বললাম জেনারেল ডায়ার। লর্ড ডায়ার না, জেনারেল ডায়ার হবে। হ্যাঁ, লর্ড ডায়ার হবে না, লর্ড বলতে ওদের এরকম জেনারেল ডায়ার বলবে। হান্টার কমিটি, দেখো হান্টার কমিটি দুটো ছিল, একটা মনে রাখবে, হান্টার কমিটি গুলিয়ে ফেলো না। হান্টার কমিটি একটা হয়েছিল 1982 তে, এটা কিন্তু একটা এডুকেশনের উপর ছিল। হ্যাঁ, এটা ছিল এডুকেশন। আর এই যে হান্টার কমিটি, সেটা কিন্তু হয়েছিল তোমার ইনভেস্টিগেশন জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্ট, মানে জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্ট, যে এত লোককে গুলি করে হত্যা করা হয়েছিল, সেখানে হচ্ছে জেনারেল ডায়ার কতটা দায়ী বা কারা দায়ী ছিল তার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছিল। তার হেড ছিল হান্টার। এই হান্টার, তাই জন্য হান্টার কমিটি বলা হয়। ঠিক আছে, এখানে শেষ পর্যন্ত দেখা যায় যে ওই শেষ পর্যন্ত যে যার জন্য ঘটনা ঘটেছিল তার সেরকম শাস্তি হয়নি। রবীন্দ্রনাথ টেগোর রিনাউন্স হিজ নাইটহুড মেনলি ডিউ টু ওই জালিয়ানওয়ালাবাগ মাসাকারের জন্য। জালিয়ানওয়ালাবাগ মাসাকার, রবীন্দ্রনাথ ঠাকুর তার ওকে নাইটহুড দিয়েছিল। নাইটহুড দিয়েছিল, সেখানে কিন্তু ও কিন্তু ওই নাইটহুড থেকে পরিত্যাগ করেছিল। নাইটহুডটা পরিত্যাগ করেছিল কি জন্য? ওই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? রবীন্দ্রের জন্ম হচ্ছে 1961। ঠিক আছে, 1960 কার? বিবেকানন্দ। 1860 বিবেকানন্দ। 1869, 1869 মহাত্মা গান্ধী। আর 1889 জওয়াহরলাল নেহরু। ঠিক আছে, বয়সে ছোট বড় দেখো, এর সাথে মহাত্মা গান্ধীর সাথে জওয়াহরলাল নেহরু হচ্ছে 20 বছরের ছোট বড়, এইভাবে মনে রাখতে হয়। আর রবীন্দ্রনাথ আর বিবেকানন্দ প্রায় সমবয়সী। রবীন্দ্রনাথের জন্ম 61 সালে, আর বিবেকানন্দের জন্ম হচ্ছে 62 সালে। তবে ইনি মারা গেছিলেন 1902 সালে, আর ইনি মারা গেছিলেন 1941 সালে। ঠিক আছে, আর এটা হচ্ছে ইনি মারা গেছিলেন 1948 সালে, আর ইনি মারা গেছিলেন 1963 সালে। বুঝতে পারছো তো যে হিস্ট্রি পড়লে হিস্ট্রির সাথে আমার আবার অ্যাকাউন্টসের অ্যামালগেমেশন হয়ে গেছে।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990 অলসো কল্ড কি বলা হয়, টু মন্টিকে চেঞ্জ ফর রিফর্ম বলা হয়। হ্যাঁ, এই যে ইন্ডিয়ায় যে 1919 সালের যে এটাকেই চেঞ্জ ফ্রম মন্টিকো চেঞ্জ ফর রিফর্ম অ্যাক্ট বলা হয়। মেজর ফিচার্স ইন্ট্রোডিউসড বাই দ্য 1999 অ্যাক্ট ইন প্রভিন্স ওয়াজ, এটা দাউরচি বলা হয়, দাউরচি দ্বৈত ব্যবস্থা। হ্যাঁ, এটাকে বলা হয় দ্বৈত ব্যবস্থা, বাংলা বলে যাচ্ছে। The Khalifate movement arose mainly due to খালিপত্য দেখো, ট্রিটমেন্ট অফ টার্কি অ্যান্ড দ্যাট খালিপত্য হচ্ছে কিন্তু বেসিক্যালি মুসলিমদের। ট্রিটমেন্ট অফ টার্কি অ্যান্ড দ্য খালিফ আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, খালিফার সাথে যে ওদের সাথে যে একটা খালিফাকে ওরা ধর্মগুরু বলে মনে করতো। হ্যাঁ, ব্রিটিশরা যে ওদের সাথে যে অত্যাচার করতো টার্কির সাথে, তার জন্য কিন্তু একটা বিশাল একটা তার আন্দোলনের প্রভাব কিন্তু আমাদের ভারতবর্ষে হয়েছিল, তার এগেনস্টে কিন্তু খালিফত মুভমেন্ট ইন্ডিয়াতে শুরু হয়েছিল। The Ali brothers associate with Khalifat towards, যারা যারা খালিপথ মুভমেন্টের সাথে যুক্ত ছিল সেই দুই আলী ব্রাদারের নাম হচ্ছে মৌলানা আজাদ আর হর্ষদ, সরি এটা হচ্ছে সৈকত আলী আর মোহাম্মদ আলী, এই অ্যান্সার। সৈকত আলী আর মোহাম্মদ আলী, এই অ্যান্সার। দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ ফর্মালি লঞ্চ ইন, নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হয়েছিল কত সালে, 1920 সালে। ঠিক আছে, শেষ পর্যন্ত এটা উদ্যোগ হয়েছিল 1922 সালে। নন কোঅপারেশন মুভমেন্ট 1922 সালে উদ্যোগ হয়ে গেছিল। হ্যাঁ, তোমার একটা ইনসিডেন্ট ঘটেছিল 1922 সালে উত্তরপ্রদেশে, যেখানে অনেকগুলো পুলিশকে হত্যা করা হয়েছিল। সেখানে সেটা নন নন ইয়ে ছিল না আর কি, তোমার কি বলবো, অহিংসা ছিল না, সহিংসায় চলে গেছিল। দ্য ইমিডিয়েট ব্যাকগ্রাউন্ড অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ইনক্লুডেড, নন কোঅপারেশন ইমিডিয়েট কি ছিল দেখো, রাওলাট ট্যাক্ট, জালিয়ানবাগ আর রাওলাট ট্যাক্টের জন্য নন কোঅপারেশন একটা ইমিডিয়েট একটা ইয়ে হয়েছিল, ব্যাকগ্রাউন্ড ছিল এটা। কি কারণে শুরু হয়েছিল, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি এই দুটো রাওলাট ট্যাক্ট চালু করেছিল। রাওলাট ট্যাক্টটা বললাম কি কারণে হয়েছিল, জালিয়ানবাগ জানো কি কি ঘটনা ঘটেছিল, এই দুটোর জন্যই কিন্তু তারপরে শুরু হয়েছিল নন কোঅপারেশন মুভমেন্ট। হ্যাঁ, অসহযোগ আন্দোলন, বাংলায় আমরা কি বলতাম এটাকে, অসহযোগ আন্দোলন। এরপরে গান্ধী রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা, তোমাকে আগে আনসার দিয়ে দিয়েছি 1915 সালে, তাই না? 1915 সালে গান্ধী এলো। হ্যাঁ, 1916 সালে এটা লখনৌ প্যাক্ট হলো। 1916 সালে নকশো প্যাক্ট হলো। 1917 সালে কি হলো, নির্বাসনদের ওই হোম রুল হলো, সেটা তো বললাম যেটা হোম রুল। ঠিক আছে, এগুলো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেডিশন মিটিং, হ্যাঁ, মিটিং অ্যাক্ট টাইপ রেস্ট্রিকশন এর মোস্ট ইন্টেন্সিফাইড হচ্ছে তোমার এই সেডিশনটা হয়েছিল 1905 থেকে 1908 এর মধ্যে। দ্য মেন অবজেক্ট অফ দ্য স্বদেশী মুভমেন্ট, স্বদেশী মুভমেন্ট কি অবজেক্ট ছিল আগেই বলে দিয়েছি, প্রমোশন টু ইন্ডিজিনিয়াস গুড আর স্বদেশী গুড। ইন্ডিজিনিয়াস মানে স্বদেশী, ইন্ডিজিনিয়াস কথাটা মানে কি, আর স্বদেশী, স্বদেশী গুডসকে গুডের ব্যবহার করা। আর বয়কট মানে হচ্ছে বাতিল, মানে গ্রহণ না করা, ফরেন গুডসকে গ্রহণ না করা ছিল তোমার এই স্বদেশী মুভমেন্টের প্রধান একটা অবজেক্টিভ, উদ্দেশ্য। দ্য পিরিয়ড 1905 থেকে 1908 ইজ বেস্ট রিমেম্বার্ড ফর দ্য রাইজ অফ কি, রাইজ অফ দেখো এখানে, এখানে স্বদেশী বয়কট অ্যান্ড অ্যাসার্টিভ, হ্যাঁ, ন্যাশনালিজম, একটা স্বদেশী বয়কট হতে থাকলো এবং অ্যাসার্টিভ ন্যাশনাল একটা, আস্তে আস্তে দেখবে এখান থেকে কিন্তু আন্দোলনটা সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে, তাই না? একটা যেমন ধরো 1985 থেকে 1905 পর্যন্ত, 1905 পর্যন্ত বলো 1907 পর্যন্ত যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা কিন্তু আস্তে আস্তে অন্য গতি নিল। যতদিন মহাত্মা গান্ধী ছিল, হ্যাঁ, মহাত্মা গান্ধী থাকলেও কিন্তু এটাকে অনেকটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল। এরপরে চলে সংবিধানের অনেকগুলো প্রশ্ন, 50টা প্রশ্ন, এটা হিস্ট্রিটা প্রশ্নটা শেষ হলো, তাহলে আমরা 50 50 100টা প্রশ্ন শেষ হলো। আরো আমার 100টা প্রশ্ন এখানে রয়েছে, 50টা হচ্ছে কনস্টিটিউশন আর 50টা হচ্ছে জিওগ্রাফি। ঠিক আছে,
এসো 50টা যে সিস্টেমটা করে নিই। নীতি উদ্যোগ ওয়াজ এস্টাবলিশ ইন 2015 সালে নীতি উদ্যোগ চালু হলো। প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেস বাই নীতি উদ্যোগ থ্রু কিসের মাধ্যমে হলো? অ্যাক্ট, এক্সিকিউটিভ রেগুলেশনের মাধ্যমে। অ্যাক্ট হয়নি। চেয়ারপারসন অফ নীতি উদ্যোগকে চেয়ারপারসন হচ্ছে সবসময় হচ্ছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই নীতি উদ্যোগের প্রাইম মিনিস্টার হচ্ছে কিন্তু চেয়ারপারসন হচ্ছে সভাপতি। হ্যাঁ, নীতি উদ্যোগের। আর এখানে মেম্বার কারা আছে? মেম্বার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর মেম্বার। ভাইস প্রেসিডেন্ট নীতি উদ্যোগ ইজ অ্যাপয়েন্টেড বাই, ভাইস পার্সন ইজ নীতি উদ্যোগ ইজ অ্যাপয়েন্টেড বাই, কে অ্যাপয়েন্টমেন্ট করে? না, প্রাইম মিনিস্টার। The governing council of নীতি আয়োগ consists of, গভর্নিং কাউন্সিলে কারা আছে? চিফ মিনিস্টার অফ অল স্টেটস এন্ড এলজি অফ ইউটি, যেটা আমি বললাম কিছুক্ষণ। তাহলে হেড কে? এটার হেড হচ্ছে কি? হেড হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। আর এদের সাথে কারা আছে? প্লাস কারা আছে? মেম্বার কারা আছে? মেম্বার আছে, হ্যাঁ, অল চিফ মিনিস্টার। সমস্ত ভারতবর্ষে যত স্টেট আছে, যত তোমার ইন্ডিয়ান টেরিটরিজ আছে, তাদের যে লেফটেন্যান্ট গভর্নর আছে, সকলে কিন্তু এটার মেম্বার। ঠিক আছে, এদের মিটিং হয় যখন তোমার প্রয়োজন হয়, মিটিং ডাকে। which of the following is not a function of নীতি আয়োগ? নীতি আয়োগের কোনটা কাজ নয়? নীতি আয়োগের কোনটা কাজ নয়? ওরা অ্যালোকেশন করে না। হ্যাঁ, চিফ তোমার প্ল্যানিং কমিশনের অ্যালোকেশন করতে, কিন্তু এরা অ্যালোকেশন করে, অ্যালোকেশন প্রপোজ করে। ঠিক আছে। ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড আন্ডার আর্টিকেল 280। ফাইন্যান্স কমিশন হচ্ছে 280। এটা ইম্পর্টেন্ট, কিন্তু বারবার আসে, ভেরি ইম্পর্টেন্ট, ভিবিআই লিখে রাখো। The Finance Commission is appointed by the President of India. হ্যাঁ, ফাইন্যান্স কমিশন হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করে। The Finance Commission is constituted every 5 years. The main function of the Finance Commission is recommendation কি থাকে? Distribution of taxes between union and states. হ্যাঁ, ফাইন্যান্স কমিশনের মূল রেকমেন্ডেশনটা কি থাকে? থাকে ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বিটুইন ইউনিয়ন স্টেট। এই যে আমাদের ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশনটা হয়, হ্যাঁ, ডাইরেক্ট ট্যাক্স ডিটি এবং আইডিটি যেটা কালেকশন হয়, আইডিটি মানে হচ্ছে আমাদের জিএসটি, আর জিএসটি ছাড়া অনেক দু একটা ট্যাক্স এখন ইনডাইরেক্ট ট্যাক্স হয়ে গেছে। সেই যে কালেকশন, তাদের যে প্রপোর্শনালি কাদের সাথে কিভাবে ভাগ হবে, সেটারা কি করে ভাগের একটা নিয়ম করে, যে কোন কোন স্টেটে কত টাকা যাবে। which article deals with the distribution of net proceed of the taxes? Very important question. net তোমাদের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ঠিক আছে, এটা হচ্ছে সি, আর্টিকেল 270। নেট প্রসিড, অর্থাৎ নেট প্রসিড ট্যাক্সের আমার সমস্ত খরচা বাদ দিয়ে যে ট্যাক্স অ্যামাউন্টে আমার যে টাকাটা এসেছে গভর্নমেন্টের, সেই টাকাটা আমার কোন আর্টিকেলে বলা আছে কিভাবে ভাগ করা হবে। The Consolidation Fund of India defined under Article 266। হ্যাঁ, এটার মধ্যে 261 তে আমার আদার তোমার কন্টিনজেন্সি ফান্ড, পাবলিক অ্যাকাউন্ট ভাগ করা যায়। পাবলিক অ্যাকাউন্ট আছে কিসে আছে? পাবলিক অ্যাকাউন্ট 2 তে আছে। বলে যা বি, পাবলিক অ্যাকাউন্ট আছে 262, হ্যাঁ, ক্লাস 2 পাবলিক অ্যাকাউন্ট। এই মূল ভারতবর্ষের বলো আর প্রত্যেকটা দেশে বলবো না, ভারতবর্ষে কিন্তু একটা কনসলিডেটেড ফান্ড আছে, 1 নম্বর। 2 নম্বরে যে কন্টিনজেন্সি ফান্ড আছে, আর 3 নম্বর হচ্ছে তোমার পাবলিক অ্যাকাউন্ট আছে। এইটাই হচ্ছে কিন্তু আমার কনসলিডেটেড ফান্ডটা হচ্ছে আমার মেন ফান্ড, যেখান থেকে সরকার তার সমস্ত ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার করে থাকে। ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্টের টাকা কিন্তু জনগণের টাকা, ওটা পাবলিক অ্যাকাউন্ট সরকারের টাকা নয়। কন্টিনজেন্সি ফান্ড ক্রিয়েটেড আন্ডার আর্টিকেল হচ্ছে তোমার সি 267। ওটা দুটোতে দেখতে গেলে 266 এ দুটো আছে, আর 267 কন্টিনজেন্সি ফান্ডটার কিন্তু হেড হচ্ছে কিন্তু প্রেসিডেন্টের মাধ্যমে খরচা হয়, প্রেসিডেন্ট। মানি ফ্রম দ্য কনসিডারেড ফান্ড ক্যান বি ইউজড অনলি আফটার, কখন? যদি পার্লামেন্ট অ্যাপ্রোপ্রিয়েশন করে, তবে অর্থাৎ বাজেট পাস হবে, তারপর পার্লামেন্ট অ্যাপ্রোপ্রিয়েট করবে, হ্যাঁ, তবেই কিন্তু টাকা খরচা করা যাবে কনসিডারেটেড ফান্ড থেকে। আর্টিকেল 265 বলছে, কি বলছে না, নো ট্যাক্স শ্যাল বি লেভিড এক্সেপ্ট বাই দ্য অথরিটি অফ ল। যখন ইনকাম ট্যাক্স আইনে যখন পড়বে দেখবে এই কথাটা লেখা আছে যে কোনো ট্যাক্স কেউ এই করতে লেভি করতে পারবে না
যদি তাকে সংবিধান যদি তাকে পারমিট না দেয়, ঠিক আছে। নো ট্যাক্স, তার মানে কোনো কেউ ইচ্ছে করলে, ভারতবর্ষে কোনো সংস্থা ইচ্ছে করলে জনগণের কাছ থেকে ট্যাক্স নিতে পারবে না। ট্যাক্স নিতে পারবে কে? ট্যাক্স নিতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নিতে পারে, আর তোমার এসজি ট্যাক্স নিতে পারে, স্টেট গভর্নমেন্ট পারে, আর লোকাল গভর্নমেন্ট করে, এলজি পারে। এরা কিন্তু তিনজন। আবার এ কি পারবে, এ কি পারবে, এ কি পাবে সেটা বলে দেওয়া আছে, কার কি এরিয়া বলে দেওয়া আছে। হ্যাঁ, সবাই সবকিছু তার আইনের বাইরে পারবে না। লোকাল গভর্নমেন্ট মানে পৌরসভাগুলো কিছু কালেকশন করে ওরা। The controller auditor general is appointed by, কি appointed করে? প্রেসিডেন্ট। কন্ট্রোল জেনারেল অ্যাকাউন্টে আমি তোমাকে বলেছিলাম 148 থেকে 151 এই আর্টিকেল, হ্যাঁ, এটা পড়বে। The CAG can be removed in the same manner as the judges of Supreme Court. সুপ্রিম কোর্টের জাজদেরকে যেভাবে ইমপিচ করার নিয়ম বলে দেওয়া আছে, সেইভাবে কিন্তু এদেরকে, হ্যাঁ, ওই 2/3 অ্যাবসলিউট মেজরিটিতে, 2/3 মেজরিটিতে এদেরকে ইয়ে করে, ইমপিচ করে। যদি কোনো এদের যদি কোনো ইয়ে থাকে, কি বলে, ফল্ট বা করাপশন বা কিছু ধরা পড়ে, যে মনে করে যে সিএজি কে পদ থেকে বহিষ্কার করতে হবে, তাহলে কিন্তু যেভাবে সুপ্রিম কোর্টের বিচারদের তোমার ইয়ে রিমুভ করা হয়, সেই পদ্ধতি করতে হবে। The salary of the and conditions of service of CAG as, হ্যাঁ, চার্জ অন পাবলিক অ্যাকাউন্ট, কন্টিনিউস বা কনসোলিডেটেড ফান্ড। কনসোলিডেটেড ফান্ডে আছে, শুধু কনসোলিডেটেড ফান্ড বলবো না, এটা হচ্ছে চার্জ। এদেরকে দুটো ভাবে বলা হয়, একটা হচ্ছে ভোটেড, হ্যাঁ, একটা হচ্ছে ভোটেড ফান্ড, আর একটা হচ্ছে চার্জ ফান্ড, ঠিক আছে। এই চার্জ ফান্ড, এইটা হচ্ছে ওদের চার্জ, মানে ওদের 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 যে স্যালারি, ওদের যে সমস্ত কিছু, সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের বলো, তারপর তোমার প্রাইম মিনিস্টার, রাজ্যপাল, তারপর হাইকোর্টের বিচারপতি বলো, এদের যে বেতন, তাদেরকে হাত দিতে বলে চার্জ ফান্ড থেকে দেওয়া হয়। এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে। ভোটের মানে হচ্ছে যাদের 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 দর কষাকষি হবে, যেটা নিয়ে কোনো স্কিম হতে পারে, ঠিক আছে, দর কষাকষি হতে পারে। The audit reports of the CAG are submitted to the president কাছে সাবমিট করে প্রাইম মিনিস্টার। যদি এটা অডিটটা যদি সেন্ট্রাল গভর্নমেন্টে হয়, তাহলে হচ্ছে প্রাইম মিনিস্টার কাছে, স্টেট গভর্নমেন্ট হচ্ছে গভর্নরের কাছে, ঠিক আছে। আর্টিকেল ডিলিংস উইথ দ্য ডিউটিস এন্ড পাওয়ার অফ সিএজি হচ্ছে তোমার 149 আর্টিকেল। The Finance Commission submit its রিপোর্ট টু প্রেসিডেন্ট। ফাইন্যান্স কমিশন তার রিপোর্ট কাকে পেশ করে? প্রেসিডেন্টকে পেশ করে, প্রেসিডেন্ট সেটাকে পার্লামেন্টে পেশ করে। The grant in aid to state are provided under Article 275, grant in aid। গ্রান্ট ইন এইডসটা হচ্ছে কি, হ্যাঁ, এটাকে সহায়তাকারী প্রত্যেকটা রাজ্যকে বিভিন্ন যে তাদের সংস্থা আছে, তাদের কাজের জন্য, ডেভেলপমেন্টের জন্য টাকা দেওয়া হয়। গ্রান্ট এইড এর টাকা থেকে তোমার টিচারদের, যারা যারা সরকারি চাকরি করে না, তাদের বেতন কিন্তু গ্রান্ট এইড থেকে হয়, ঠিক আছে। যেমন স্কুল টিচারদের সরকারি চাকরি করে না, ওরা গ্রান্ট এইড থেকে করে। কিন্তু সরকারি চাকরি করে সরাসরি গভর্নমেন্ট স্কুল যারা আছে, সবগুলো কিন্তু গভর্নমেন্ট স্কুল নয়। which of the following is a charge expenditure? কোনটা চার্জ এক্সপেন্ডিচার? চার্জ মানে হচ্ছে যে ভোটাভুটি হবে না, ঠিক আছে, ডাইরেক্টলি কনসোলিডেটেড ফান্ড থেকে পে হবে। তাতে কাজ জন্য স্যালারি অফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট, স্যালারি অফ দ্য মিনিস্টার, স্যালারি অফ সিএজি, তাহলে স্যালারি অফ সিএজি। হ্যাঁ, এটা নিরপেক্ষ কে? এরা নিরপেক্ষ নয়, এরাও নিরপেক্ষ নয়। হ্যাঁ, গ্রান্ট টু স্টেট, এটা হচ্ছে সিএজি ক্ষেত্রে। সিএজি বলতে কিন্তু এদের ক্ষেত্রে আর কাকে বললাম? হ্যাঁ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা আদার জাজেস অফ ইন্ডিয়া যারা আছে, তাদের কিন্তু এই স্যালারি অফ সিএজির মতোই হয়। The term charge expenditure means voted generally not subject to vote of parliament. এটা হচ্ছে answer, the answer. 25 হয়ে গেল। The budget is presented under article হচ্ছে 2112, ঠিক আছে। বাজেট হচ্ছে 112। এটাকে বাজেট, এটা মনে রাখবে, সংবিধান ভাষাতে এটাকে বাজেট বলে না, এটাকে বলা হয় অ্যানুয়াল, কি বলা হয়, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়, ঠিক আছে, বাজেটটাকে। The appropriation bill is introduced under article কত? 214।
হ্যাঁ 214, এটা হচ্ছে মানি বিল কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ মানি বিল হচ্ছে 214, 110। which of the following is not included in the public account? এদের মধ্যে পাবলিক অ্যাকাউন্ট কোনটা না? যে প্রভিডেন্ট ফান্ড পাবলিক অ্যাকাউন্ট, স্মল সেভিং পাবলিক অ্যাকাউন্ট, কন্টিনজেন্সি ফান্ডটা পাবলিক অ্যাকাউন্ট নয়। ডিপোজিট দেখো যে এইগুলো ফেরতযোগ্য, এগুলো হচ্ছে ফেরতযোগ্য, কন্টিনজেন্সি এগুলো ফেরতযোগ্য। ঠিক আছে, এগুলো হচ্ছে গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টের টাকা না। আর তোমার যে প্রভিডেন্ট ফান্ডে টাকা থাকবে সেটা গভর্নমেন্টের নয়। তুমি যদি ব্যাংকের টাকা রেখেছো সেটা গভর্নমেন্টের নয়। কোনো জায়গায় ডিপোজিট সেটা গভর্নমেন্টের, সেটা রিফান্ড তুমি সবকিছু পাবে। তাহলে কোনটা কোনটা পাবলিক অ্যাকাউন্ট নয়? হ্যাঁ কন্টিনজেন্সি ফান্ডটা পাবলিক অ্যাকাউন্ট, সরকারের টাকা। The concept of proportion federation is closely linked with Niti Aayog. The Planning Commission was set up in, প্ল্যানিং কমিশন কবে সেট আপ করা হয়েছিল? 1950 সালে। কবে চলে গেল? 1915 সালে শেষ হয়ে গেল আইব প্ল্যানিং কমিশন। দ্য ফাইন্যান্স কমিশন ওয়াজ কনস্টিটিউটেড ইন, ফাইন্যান্স কমিশন কত সালে হয়েছিল? ফাইন্যান্স কমিশন 1950 সালে হয়েছিল, 51 সালে হয়েছিল, 1951 সালে ফাইন্যান্স কমিশন হয়েছিল। এই যে 1952 সালে একটা মেন প্রশ্ন বলে দিচ্ছি, প্রথম জেনারেল ইলেকশন, ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল 1952 সালে। তার আগে ইন্টারিম গভর্নমেন্ট চলতো, ঠিক আছে, কংগ্রেসের। হুইচ শিডিউল ডিলস উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ? হুইচ শিডিউল ডিলস উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ? সেভেন শিডিউল। সেভেন শিডিউল নিয়ম কানুন আছে, সেগুলো একবার চোখ বুলিতে পারতে পারলে খুব ভালো হয়। ইউনিয়ন লিস্ট ইজ ইন, ইউনিয়ন লিস্ট ইজ ইন, হ্যাঁ শিডিউল 7। The authority to levy service tax before GST was in, এটা এখন আসতে পারে না সার্ভিস ট্যাক্স, ঠিক আছে, বিফোর জিএসটি ওয়াজ ইন। এটা ইউনিয়ন লিস্টে ছিল। জিএসটি ওয়াজ ইন্ট্রোডিউস বাই কততম অ্যামেন্ডমেন্ট? 100। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো জিএসটি কখন থেকে শুরু হয়েছে? জিএসটি শুরু হয়েছে 2017 সালের কবে তারিখ, কত তারিখে? ফার্স্ট, হ্যাঁ কি এপ্রিল, সরি এপ্রিল না, এটা জুলাই, 2007 সালে 1 জুলাই। The chairman of the finance commission is president, এটা হচ্ছে chairman of the finance commission is appointed by the president. Report of CAG is examined by PSC, Public Accounts Committee. এটা পাবলিক অ্যাকাউন্ট কমিটি কজন মেম্বার থাকে? 22 জন মেম্বার থাকে, ঠিক আছে, 22 জন মেম্বার থাকে, সদস্য থাকে, ঠিক আছে। তার মধ্যে থাকে 15 জন থাকে লোকসভা, আর 7 জন থাকে রাজ্যসভার। বাইশ জন থাকে মেম্বার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। The Public Accounts Committee is a committee of, Public Accounts is a committee of parliamentary committee. Public Accounts Committee is parliamentary committee, যত অডিট ফডিট হয় এরা কিন্তু দেখে। পাবলিক অ্যাকাউন্ট কমিটির একটা বিশেষত্ব হচ্ছে এর যে পাবলিক কমিটির যে চেয়ারম্যান, মানে হেড চেয়ারম্যান, তিনি কে হন? বিরোধী পক্ষের দলনেতা হন পার্লামেন্ট। তার টার্মস অফ দ্য অফিস অফ দ্য সিএজি কত বছরের? টার্মস অফ দ্য সিএজি হচ্ছে 6 বছর অথবা 65 বছর, হ্যাঁ, যেটা আর্লিয়ার হবে, ঠিক আছে। ধরো কেউ হচ্ছে সিএজি 61 বছর বয়সে হলো, তাহলে কতদিন সে সিএজি থাকতে পারবে? 5 বছর থাকতে পারবে, 4 বছর থাকতে পারে, কারণ 65 বছরের বয়সে রিটায়ারমেন্ট। which body replaced planning commission in policy advisory role? আমরা দেখে নিয়েছি আগে, নীতি আয়োগ। বিভিন্ন ভাবে প্রশ্নগুলো দিয়েছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায়। which of the following is not a audited by CAG? এদের মধ্যে কোনটা সিএজি অডিট করে না? কনসোলিডেটেড ফান্ড অডিট করে, হ্যাঁ, পাবলিক অ্যাকাউন্টস অডিট করে, কন্টিনজেন্সি ফান্ড অডিট করে, প্রাইভেট কোম্পানি অ্যাকাউন্ট অডিট করে। প্রাইভেট কোম্পানি অডিট কারা করে? এর অডিট করে কে? হ্যাঁ, সিএরা অডিট করে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা। আর্টিকেল 151 রিলেটস টু সাবমিশন অফ অডিট রিপোর্ট টু লেজিসলেচার। এই যে সিএজি যে অডিটটা করে,
সিএজি অডিটটা করে, অডিট করার পর কাকে দেয়? প্রেসিডেন্টকে দেয়। হ্যাঁ, প্রেসিডেন্টকে দেয়। হ্যাঁ, প্রেসিডেন্ট দেওয়ার পর প্রেসিডেন্ট কাকে দেয়? পার্লামেন্টকে দেয়। ঠিক আছে, আর পার্লামেন্ট কি করে সেটাকে? পাবলিক অ্যাকাউন্টস পাঠায়। ঠিক আছে, এইভাবে জিনিসটা কাজ হয়। তা হু কন্ট্রোল দ্য কন্টিনজেন্সি ফান্ড? কন্টিনজেন্সি ফান্ডটাকে কে কন্ট্রোল করে? প্রেসিডেন্ট। ঠিক আছে, কন্টিনজেন্সি ফান্ড ইমপ্রেস সিস্টেমে কন্টিনজেন্সি ফান্ড দেওয়া, ইমপ্রেস সিস্টেম, বুঝো তো? ইমপ্রেস সিস্টেমে, যেটা বলতে ভুলে গেছিলাম, ইমপ্রেস সিস্টেমে কন্টিনজেন্সি ফান্ড দেয়। ধর 500 কোটি টাকা একটা ইমপ্রেস সিস্টেম বলা আছে যে 500 কোটি কন্টিনজেন্সি ফান্ড সরাসরি প্রেসিডেন্টকে দেওয়া থাকবে। হ্যাঁ, মানে যখন ধরো 10 কোটি টাকা খরচা হলো, 20 কোটি টাকা খরচা হলো, 100 কোটি খরচা হলো, আবার 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 ওটা আবার টাকা ঢুকে যাবে ওখানে। ওইটা ইমপ্রেস বানাচ্ছে। এটা স্টকে সবসময় থাকবে 500 কোটি টাকা। বুঝলি? হুইচ বডি রেকমেন্ডস ফিক্সড ডেভলিউশন টু স্টেটস? কোন বডি? ফাইন্যান্স কমিশন। স্টেট ফিসক্যাল ডেভিয়েশন কে কি করে? রেকমেন্ড করে। ওই যে ফিসক্যাল মানে হচ্ছে যে তোমার যে ট্যাক্সের ব্যাপারটা, সেটা হচ্ছে ইয়ে করে, ফাইন্যান্স কমিশন করে। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ কনস্টিটিউশন বডি? এদের মধ্যে কনস্টিটিউশন বডি কোনটা নেই? ভারতীয় পার্লামেন্ট দ্বারা গঠিত কোনটা হয়নি? ঠিক আছে, দেখো, নীতি আয়োগ হয়নি। হ্যাঁ, নীতিটা নয়, এটা কমিশন। মানে এটা সংবিধানের তো না, এটা হচ্ছে, ধরো এটা এটা 280-তে আছে। ঠিক আছে, এটা 280-তে আছে। এটা 148 থেকে 151-এ আছে। ঠিক আছে, এটা তোমার তোমার আছে ইলেকশন কমিশন 243-তে আছে। ঠিক আছে, আর এই নীতি উদ্যোগটা একটা নিজস্ব আইন বলে তৈরি করা হয়েছে, ইয়ে নয়, স্ট্যাচুটরি বডি, কনস্টিটিউশনাল বডি নয়। আর্টিকেল 110 দিলে মানি বিল, আগে বলে দিচ্ছে মানি বিল। মানি বিলটা 110 থেকে মোটামুটি 118 পর্যন্ত পড়তে পারলে মানি সংক্রান্ত যা আছে তুমি জেনে যাবে পার্লামেন্ট। হুইচ ফান্ড ইজ ইউজ ফর আনফরসিন এক্সপেন্ডিচার? কন্টিনজেন্সি ফান্ড। এই যে কন্টিনজেন্সি, আনফরসিন বলে দিলাম। কনসোলিডেটেড ফান্ড কত তো বললাম? 260। একদম মুখস্থ করার জন্য বলি 266। হ্যাঁ, এটা 1, এটা হচ্ছে 266 2, এটা হচ্ছে 267, আর ফাইনাল এক্সপ্রেশন বললাম 280। হুইচ অথরিটি প্রিপারস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট? কে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করে? সিএজি। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টে বলো, স্টেট গভর্নমেন্টে বলো, এই অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা কিন্তু সিএজি তৈরি করে। সেন্ট্রাল গভর্নমেন্টের হোক আর স্টেট গভর্নমেন্টের হোক, সেটা সিএজি তৈরি করে। Which finance account, which finance accounts and appropriation accounts are submitted to the finance accounts and appropriation fund account submitted to? কোথায় সাবমিট করে? কার কাছে সাবমিট করবে বলো? সিম্পল জিনিস, সি মানে হচ্ছে প্রেসিডেন্টের কাছে। সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েশনটা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তাহলে প্রেসিডেন্টের কাছে করবে, আর যদি স্টেট গভর্নমেন্ট হয় তাহলে গভর্নরের কাছে করবে। লাস্ট কোশ্চেন সংবিধানের, দ্য আলটিমেট অথরিটি ওভার পাবলিক ফাইন্যান্স ইজ ইন্ডিয়া রেস্ট উইথ? কার আলটিমেট ক্ষমতা কার কাছে থাকে? পার্লামেন্টের হাতে। সর্বোচ্চ ক্ষমতা কে? ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতা কে? যদি বলে ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতা কার? পার্লামেন্টের। সুপ্রিম কোর্টও কিন্তু সর্বোচ্চ ক্ষমতা নয়। সুপ্রিম কোর্টে যা পার্লামেন্ট যে আইন করে দেয় সে আইনের মতে চলতে বাধ্য। ঠিক আছে, এবারে আমরা চলে আসছি তোমার ভূগোলে। এটা তোমার মিনিট 10-15 লাগবে, একটু দেখে নাও। 15 থেকে 20 মিনিট লাগবে। The Tropic of Cancer passes through which districts of West Bengal? Tropic of Cancer গেছে কোথা দিয়ে গেছে? হ্যাঁ, বলো, কোথা দিয়ে গেছে? পুরুলিয়া দিয়ে গেছে, বাঁকুড়া দিয়ে গেছে, আর বর্ধমান দিয়ে গেছে। এটা বি অ্যান্সার, এটা উঠেনি কেন? The total number of districts in West Bengal এখন হচ্ছে 24। Highest peak of West Bengal, সান্তাকাফু। একবার মুখস্থ, সান্তাকাফু লোকেটেড কোথায়? সান্তাকাফু লোকেটেড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। Which river is known as sorrow of North Bengal? তোরসা। Which largest river island in West Bengal? লার্জেস্ট river island হচ্ছে তোমার, হ্যাঁ, রাজ্য river হচ্ছে সাগর আইল্যান্ড। সাগর আইল্যান্ড লার্জেস্ট রিভার আইল্যান্ড। ভাগীরথী হুগলি রিভার সিস্টেম ইজ ডিস্ট্রিবিউটেড অফ কার? গঙ্গা।
সবাই জানো, ভেরি ভেরি সিম্পল কোশ্চেন দেওয়া আছে। দামোদর ভ্যালি প্রজেক্ট ইজ জয়েন্ট ভেঞ্চার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড না বিহার, এখন হচ্ছে ঝাড়খণ্ড, আগে ছিল বিহার ছিল, ঠিক আছে। বিহার যখন বিভাজন হয়নি তখন বিহারের ছিল, এখন বিহার আলাদা হয়ে গেছে, বিহার ঝাড়খণ্ড আলাদা রাজ্য, এখন ঝাড়খণ্ডের আন্ডারে আছে ওরা। দ্য রুল রিজন মেনলি কভার্স হুইচ পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল? রুল রিজনটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ওয়েস্টার্ন প্লেটু অফ রিজন, মানে দুর্গাপুর, আসানসোল এইসব সাইডে রুল রিজন আছে। দ্য সুন্দরবন ডেল্টা ইজ ফর্ম বাই দ্য রিভার্স, সুন্দরবন ডেল্টা, ভাগীরথী, হুগলি অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ। দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, এটা সুন্দরবন। দ্য অনলি হিল স্টেশন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কালিম্পং, কিন্তু একটা আর একটা টাইগার হিল আছে। এই প্রশ্নটা একটা আমার সন্দেহ আছে দেখে। দ্য হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টাল ইন ওয়েস্ট বেঙ্গল? সবচেয়ে লংগেস্ট কোস্টাল কার আছে? লংগেস্ট কোস্টাল রয়েছে সমুদ্র যার সাইডে রয়েছে সেটা কোস্টাল বলা হয়। উপবর্তী উপত্যকা অঞ্চল, সমুদ্র উপত্যকা অঞ্চল হচ্ছে তোমার সবচেয়ে বড় হয়েছে বিয়ের ইস্ট মেদিনীপুর। দীঘা। দ্য ইম্পর্টেন্ট পোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তোমার হলদিয়া। দ্য তিস্তা রিভার অরিজিনেটস ফ্রম, তিস্তা রিভার কোথা থেকে অরিজিনেট হয়েছে? সিকিম হিমালয়াস থেকে। দ্য ডুয়ার্স রিজন ইজ ফেমাস ফর, ডুয়ার কি জন্য বিখ্যাত? হ্যাঁ, হচ্ছে টি গার্ডেন, আর রাইস কাল্টিভেশন হচ্ছে তোমার বর্ধমান ডিস্ট্রিক্ট। হুইচ সয়েল ইজ মেনলি ফাউন্ড ইন রুরাল অঞ্চল, কোন সয়েল পাওয়া যায়? লেটেরাইট সয়েল। মেন ক্রপ অফ এলিভিয়াল প্ল্যান্ট অফ ওয়েস্ট বেঙ্গল কি হয়? ইয়েতে মেন ক্রপ অফ এলিভিয়াল প্ল্যান্ট কি হয়, চাষ বেশি কি হয়? রাইস। মাল্টা রিভার, মাল্টা হচ্ছে কোথায়? সাউথ 24 পরগনা। ছোটনাগপুর প্লেটু ফ্রিঞ্চ ওয়েস্ট বেঙ্গল লাইজ ইন ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট। দ্য রিভার অজয় ইজ ট্রিবিউটারি অফ, কোথায় অজয় কোথায় পড়েছে? হ্যাঁ, ভাগীরথীতে। দ্য ডিস্ট্রিক্ট ইজ কল দ্য গেটওয়ে অফ নর্থ বেঙ্গল, গেটওয়ে অফ নর্থ বেঙ্গল কাকে বলে? হ্যাঁ, জলপাইগুড়ি। দ্য ওয়েটেস্ট প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েটেস্ট প্লেস আলিপুরদুয়ার। দ্য রিভার ইজ অলসো নোন অ্যাজ অত্রয়িকা, অত্রয়ী রিভার বলে কোনটা পরিচিত? মহানন্দা। দ্য পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর, পুরুলিয়া কি জন্য বিখ্যাত? লেটেরাইট প্লেটু অ্যান্ড ছৌ ড্যান্স। ফারাক্কা ব্যারেজ ইজ বিল্ড অন, ফারাক্কা ব্যারেজ কার সম্বন্ধ হয়েছে? ফারাক্কা ব্যারেজ গঙ্গা না ভাগীরথী? এতে কনফিউজ করে দিল, এটা ভাগীরথী হবে। দ্য মেন জুট প্রডিউসিং বেল্ট ইজ ইন, জুট প্রডিউসিং বেল্ট আমাদের এইদিকেই রয়েছে, তাই না? গঙ্গোত্রী প্ল্যান্ট। শিলিগুড়ি করিডোর ইজ অলসো নোন অ্যাজ, শিলিগুড়ি করিডোরকে চিকেন নেক। লার্জেস্ট লেক ইন ওয়েস্ট বেঙ্গল, লার্জেস্ট লেক, হ্যাঁ, লার্জেস্ট লেক হচ্ছে রাসিক বিল, মানে রসিক বিল আর কি, রসিক বিল। হুইচ ডিস্ট্রিক্ট প্রডিউসেস ম্যাক্সিমাম টি ইন ওয়েস্ট বেঙ্গল? টি সবচেয়ে বেশি হয় জলপাইগুড়িতে, সবচেয়ে বেশি, আর কোয়ালিটি হচ্ছে দার্জিলিং। হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল ইজ লোকেটেড অ্যালং উইথ দ্য রিভার, হচ্ছে ভাগীরথী হুগলি। হুইচ রিভার ফ্লোস থ্রু কলকাতা, কলকাতা দিয়ে কোনটা গেছে? আমাদের কি গেছে? দামোদর, রূপনাথপুর, হুগলি, অজয়, কোনটা গেছে? হুগলি রিভার। ওয়েস্টার্ন বাউন্ডারি অফ ওয়েস্ট বেঙ্গল টাচেস, ওয়েস্টার্ন বাউন্ডারি অফ ওয়েস্ট বেঙ্গল টাচেস Odisha and Jharkhand. Southernmost river, southernmost district of West Bengal is southernmost district কোনটা? সাউথ 24 পরগনা। The soil is found in the সুন্দরবন, কি সয়েল পাওয়া যায় সুন্দরবনে? saline alluvial soil. The river ইচ্ছামতি is associated mainly with, ইচ্ছামতি এটা হচ্ছে তোমার associated mainly with North 24 পরগনা। The most important rabi crops of West Bengal is wheat. The district at highest population density in West Bengal, Kolkata. The major fishing harbour of West Bengal কোথায় আছে? হচ্ছে কাকদ্বীপ। The main forest type of Himalayan region of West Bengal is,
coniferous and temperate forest. Tista Barrage is located in Tista Barrage হচ্ছে তোমার জলপাইগুড়ি। তার which district is famous in pineapple cultivation হচ্ছে জলপাইগুড়ি। The western district of West Bengal received comparative less rainfall. Less rainfall আমাদের কে পায়, মানে প্রেসেন্স অফ হিমালয়, যে হিমালয়ের পাশাপাশি রয়েছে সেই ডিস্ট্রিক্ট গুলো। মেন কোলফিল্ড অফ ওয়েস্ট বেঙ্গল আমরা জানো, কোলফিল্ড রয়েছে রানীগঞ্জ অঞ্চল, রানীগঞ্জ আসন কোলফিল্ড, ঠিক আছে। তালচের হচ্ছে উড়িষ্যাতে। হুইচ রিভার ফ্রম দ্য বর্ডার বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারকে দামোদর, তিস্তা, ইচ্ছামতি, তাহলে তোর কি হবে, ইয়ে হবে ইচ্ছামতি বর্ডার, ইচ্ছামতি। তিস্তার সাথে তো গন্ডগোল, তিস্তার বর্ডার না। The industrial town Durgapur is located river is Damodar. Damodar barrage রয়েছে এখানে, দুর্গাপুর barrage বলা হয়। The Sundarbans is declared as UNESCO World Heritage Site mainly for কি জন্য বলেছি, কি জন্য, ম্যানগ্রোভ ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইভার্সিটির জন্য একে ওয়ার্ল্ডের একটা ইউনেস্কো কি ডিক্লেয়ার করেছে, ওয়ার্ল্ড হেরিটেজ ডিক্লেয়ার করেছে। 48 which district is known as Granary of West Bengal, which district, Granary of West Bengal, বারওয়ান, পূর্ব বর্ধমান। এখন ময়ূরাক্ষী রিভার অরিজিনেটেড ফ্রম, ময়ূরাক্ষী কোথা থেকে হয়েছে, রাজমহল হিল। ময়ূরাক্ষী কোথায় পড়েছে, ভাগীরথীতে। Which place of West Bengal is famous for sea beach tourism? Sea beach tourism হচ্ছে বেস্ট, হচ্ছে অল, দেখো বকখালি আছে, দীঘা আছে, হ্যাঁ, মন্দারমণি আছে, সবগুলো। তাহলে এখানে আনসার হচ্ছে ডি, সবগুলো অল। ওকে, আজকে দেখো 200 কোশ্চেন আমি আলোচনা করলাম। বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আলোচনা করছি হিস্ট্রি এবং অ্যাকাউন্টস থেকে, সেগুলো খুব ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আর এই রেগুলার যদি ভিডিও দেখতে চাও এখান থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রচুর অ্যাসেট আমার কাছে আছে, তোমাদেরকে দেবো। এবং তার জন্য আমার একটা, এই যে তোমাদের জন্য এই সমস্ত ডকুমেন্টস নিয়ে একটা বইও তৈরি হচ্ছে, সেটা আশা করি 1 মাস তো লাগবে, জানুয়ারি মাসটা আশা করছি হয়ে যাবে, ঠিক আছে। কাজ চলছে, ভালো থাকবে, পড়াশোনা করো। সামনে খুব তোমাদের বড় পরীক্ষা আসছে, এই পরীক্ষায় যদি পেতে চাও আর কি, যদি গভর্নমেন্ট অফিসার হতে চাও, WBS, আই এম অলসো ওয়েস্ট বেঙ্গল অডিট সার্ভিসের অফিসার আমি, ঠিক আছে। WBA&AS যদি অফিসার হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই পরীক্ষা দিয়ে আসতে হবে। তোমাদের একটা বিশাল সুযোগ। কারা এই পরীক্ষা দিতে পারে জানো, যারা বিকম আছো, ঠিক আছে, তারাও দিতে পারবে, ঠিক আছে। যারা বিকম আছো, সিএ আছো, সকলেই, হ্যাঁ, সিএ আছো তারাও দিতে পারে, ঠিক আছে। যারা সিএমএ আছে তারা পরীক্ষা দিতে পারবে, যারা সিএস আছে তারা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তাহলে তাহলে দেখো, এই পরীক্ষাতে দিতে গেলে তোমার যে মোটামুটি যে স্যালারিটা দাঁড়াবে এখন, যাতে এখন যদি জয়েন করো, তোমার যে স্যালারি দাঁড়াবে 5,600, 56,100 টাকা বেসিক পে হবে। এর সাথে যোগ করবে 18% ডিএ, এর সাথে যোগ করবে 12% এইচআরএ, এর সাথে যোগ করে 500 টাকা মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে। এটা হচ্ছে মূল বেতন, ঠিক আছে। তাহলে তুমি হিসাব করতে, এটা 30%, এটা সব মিলে 30% হলো, তাহলে এখানে প্রায় 16,000 টাকা, 72,000 টাকা, প্রায় তোমার 72,000 প্লাস তোমার কি হবে, ফার্স্ট স্যালারি হবে, ঠিক আছে। এই চাকরিতে এলে তার তুমি একটা তোমার একটা গ্রুপ এ অফিসার তুমি হবে, গ্রুপ এ অফিসার। পরীক্ষা কিন্তু খুব কম্পিটিশন টাফ আছে, ভ্যাকেন্সি যদি কম থাকে, ক্যান্ডিডেট অনেক বেশি, তাই সিরিয়াসলি পড়াশোনা করো। আর আমার ভিডিওগুলো তোমরা দেখো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। রেগুলার ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করতে হবে। আর অনেকে রিকোয়েস্ট করছো যে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এগুলো দেওয়ার জন্য, ইয়েতে জন্য, আমি সাবজেক্ট ওয়াইজ এগোবো, সবগুলোই দেবো, তোমাদের টোটাল কমপ্লিট করবো, সেটা সময় দিতে হবে। সবই তো 10-12 দিন শুরু হয়েছে, ঠিক আছে। এই নিয়ে বোধহয় 12টা ভিডিও হচ্ছে, সব ভিডিওগুলো দেখো, ঠিক আছে। আজকের মতো আসি।